তোদের মতো গরিবদের জন্য সকাল 8টা হতে পারে, তো আমার জন্য এটা এখন ভোর রাত। তাই মেয়ে, তুমি বসে আছো কেন এখানে, তা আবার আমার সামনে? এটা আমার সিট, আমি এখানেই বসবো। যে আমার বেডরুমে শুয়ে পড়লো এক পুলিশ, এই বাড়িটা পুলিশ ফাঁড়ি করতে হবে। ও মাই গড, এটা কি কথা? বিকজ আমি বিএনপি করি। আসলে কেউ চায় না খলচরিত্রে অভিনয় করতে। কাজের প্রতি ভালোবাসা, ড্রেসের প্রতি ভালোবাসা, এগুলো যদি না থাকে তুমি তো কিছু করতে পারবে না। মানুষ মনে করে যে শুটিং করা খুব সহজ, একবার শুধু যদি একটা দিন কেউ দেখে শুটিং, তখন বুঝবে। মুখটা ঢেকে একদম, যেই একটু দাম জিজ্ঞেস করে কথা বলে পাশের থেকে মহিলা বলতেছে, আপনি মুখ ঢাকলে কি হয়েছে, আপনি গলা শুনে তো বুঝে গেছে আপনার আমাকে চুপ 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 চুপ। ঝগড়াঝাটি কোন সংসারে না হয়। তো আমি একটু জোরে কথা বলেছিলাম, তো আমাকে বলে তোমাকে তো আর অভিনয় করতে হয় না, তুমি কথা বললেই হয়ে যায় ক্যামেরার সামনে। আচ্ছা, এটা আমি হাসি দিচ্ছি। আমাকে তুমি কি কইলা, আমারে বদনাম করলা না সুনাম করলা? ওকে বকা দিয়েছিলাম। ও বলে যে আম্মা তুমি ছবির আম্মা হয়ে গেলা কেন? প্রত্যেক ঈদেই আমি কান্না করতাম, আমার ছেলেও দেশ থেকে কান্না করতো। 36 জুলাই এই অভ্যুত্থান যদি না হতো, আমার ছেলে তো এখনো আসতে পারতো না। আমি ছিলাম ডান পিঠে, যার জন্য আমার ওই সাইকেলের দিকে পরে মন চলে গেল। তো বলে এই খুকি তুমি কি করো? ইচ্ছা ছিল যে অভিনয় শুধু না, ক্যামেরার দিকে যাব। তারপরে আপনাকে মানুষ না একটা মানে লম্বা জার্নির পরে দজ্জাল শাশুড়ি হিসেবেই চিনলো। আসলে বোধহয় আমাকে মানাতো বেশি। আমাকে এই চরিত্রই দেওয়া হয় কেন? জহুরি জহুর চিনে, তোমাকে এটাই মানায়। আমি কাউকে ফলো করি না, এইভাবে দেখিও নি। শুনেছি গল্প যে শাশুড়িরা এরকম করে এরকম করে। ছোট সন্তান অন্তু, ওনার স্ত্রী বিয়ের পরে নাকি মাসখানেক আপনার সাথে কথাই বলেনি। আপনি নিশ্চয়ই ভেবেছিলেন আপনি তেমনই একজন শাশুড়ি হবেন। হ্যাঁ, আমার ওই যে যখন দজ্জাল শাশুড়ির অফার নিয়ে গেল রাকিব, আমি বললাম হ্যাঁ রে, তোরা কি আমাকে বাড়িতে ছেলের বউ আনতে দিবি না? ওই সব তো দেখেছে তারা, দেখে তাদের একটা ভয় কাজ করেছে যে এই বাড়িতে যদি আমি বউ হয়ে যাই তাহলে কি অবস্থা, আমার জীবন শেষ। এইরকম চরিত্র যদি আমি করি যে বউয়ের গলা কাটতেছি, বউকে পুড়িয়ে মারছি, আমার বাড়িতে তো মেয়েরা আসবে না, কোনো মা আমার মেয়ে দেবে না বউ হিসাবে। শাবনূর যেমন, ও কিন্তু একটু আইসা, ও শুটিং এ আসতো, এসে বসে থাকতো, ও নিজের হাতে খাবে না ভাত। পরে আমরা একদিন একটা অনুষ্ঠানে গেলাম, শাবনূর আসছে, ও স্বামী, ওর বেবিটা একটু ছোট। এখন দেখি ও খাবার নিয়ে বেবির পিছনে ঘুরতেছে। আমি বলি যে আসো, এখন কেমন? না এখন তো এইরকমই হয়। রাজনীতি আজকে থেকে করি না, অনেকে জানে, অনেকে মনে করে যে ইদানিং আমি বুঝি আসছি, কিন্তু না। এই 17 বছর পর এইবার সেই ছেলেকে নিয়ে, ছেলেকে নিয়ে, ছেলের বউকে নিয়ে আমি ঈদ করলাম। ও বোঝে রাত 10টার পরে একটা কল দিবে, দাদা তুমি কই? আমি শুটিং এ। শুটিং শেষ হয় নাই। কার সাথে ঝগড়া করে আপনি বেশি মজা পেতেন? শাবনূর তর্ক করে। অভিনয় তো মানুষ সারা জীবন করতে পারবে না, যতক্ষণ শক্তি আছে ততক্ষণ করবে। অভিনয় যে খারাপ করেছি তাও না, তুমি না। তো কেন দিল না? এমন একটা জায়গা নেই যে আমি গেলে চেনে না। অন্ধকারে মেকআপ ছাড়াও যদি থাকি গাড়িতে, তাও চেনে। মহিলাটা আমার কাছ থেকে টাকা নিল না, বলে আপনারা ছবি করেন, তাহলে এটাই তো আমার পাওনা, আমি তো পুরস্কার পেয়ে গেছি। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। প্রিয় দর্শক, কালবেলার তারাবেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ইন্দ্রাণী নিশি। আমাদের আজকের অতিথি এমন একজন কিংবদন্তি যার নাম শুনলেই 90 দশকের দর্শকের চোখের সামনে ভেসে ওঠেন এক জাদ্রেল দজ্জাল শাশুড়ির ছবি। পর্দায় তার নিষ্ঠুর হাসি আর তীক্ষ্ণ চাহনি নায়িকাদের তো বটেই, দর্শকদেরও কাঁদানোর জন্য যথেষ্ট ছিল। 8 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে যিনি ঢালিউডের ইতিহাসে নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন, তিনি আর কেউ নন, সবার প্রিয় অভিনেত্রী রিনা খান। তবে পর্দার এই খলনায়িকা কিন্তু বাস্তবে একেবারেই বিপরীত। তিনি একজন ধর্মপ্রাণ মা, এক সময়কার স্বর্ণপদক জয়ী সাইক্লিস্ট এবং বর্তমানে রাজনীতির ময়দানে একজন লড়াকু রাজনীতিবিদ। আড্ডায় রাজনীতিতে আর সিনেমার পেছনের গল্প নিয়ে আজকে আমার সাথে থাকছেন সবার প্রিয় রিনা খান। ওয়েলকাম টু দ্য শো। আপু কেমন আছেন?
আমি ভালো আছি। আপু, আপনাকে পেয়ে সত্যি আমরা গর্বিত এবং ভীষণ ভীষণ ভালো লাগছে। একটু জানতে চাই সময়টা কেমন কাটছে, আর যেহেতু নতুন বছর শুরু হয়ে গেল, আপনাকে নতুন বাংলা বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও শুভেচ্ছা, তারাবেলার নববর্ষ শুভেচ্ছা দর্শকদের। থ্যাংক ইউ সো মাচ আপু। এবারে আপনাকে নিয়ে অনেকটা সময় আড্ডা দিতে চাই, খুঁটিনাটি অনেক কিছু জানতে চাই। অনেক কিছু জানি, তবে অনেক কিছু দর্শকদের অজানা, সেটাও তাদেরকে জানাতে চাই। তো আমাদের প্রথম সেগমেন্ট কিউরিয়াস টু নো। Sensation, classic strawberry ও কফি ভ্যারিয়েন্টে। রিনা আপা, আপনার ক্যারিয়ার গ্রাফের কথা যদি আমরা বলি, সেই 1976 সাল থেকে শুরু সেই জার্নি, এবং একজন দুর্দান্ত সাইক্লিস্ট সেলিমা সুলতানা কি করে উনি একজন চলচ্চিত্রের অভিনেত্রী হয়ে গেলেন, এটাই আমার খুব কিউরিয়াস লাগে। আসলে খেলাধুলা কিন্তু মন থেকেই আসে, সবাই খেলোয়াড় হতে পারে না, চায় না। তো আমার সেই ছোটবেলা থেকেই আমি খুব দুরন্ত ছিলাম, মাঠে ঘাটে দৌড় দিতাম, মানে ওই স্বভাবটা ছিল, এবং খেলাধুলার প্রতি খুবই আগ্রহ ছিল। আর যেটা ব্যতিক্রম, কেন জানি আমার সেদিকেই চোখ চলে যায়, মন চলে যায়। তো সাইকেল তো তখন কেউ চালাতো না, সাইকেল তো চালাবে ছেলেরা, এমনটাই বদ্ধমূল ধারণা ছিল যে সাইকেল চালাবে ছেলেরা, মেয়েরা কেন? ক্রামবোর্ড খেলবে ছেলেরা, মেয়েরা কেন? ডানগুল্লি খেলবে ছেলেরা, গুল্লি খেলবে ছেলেরা। তো আমি মিরপুরে বড় হয়েছি, তো মিরপুরে পরিবেশটা একটু অন্যরকম ছিল। তো ওখানে ডানগুলি, তারপরে এই খেলাধুলা এগুলা কম হতো যদিও, কিন্তু আমি ছিলাম ডান পিঠে, যার জন্য আমার ওই সাইকেলের দিকে পরে মন চলে গেল। আব্বা আমাকে 2 টাকা করে দিতেন আগে টিফিন খেতে, তো আমি সেই টাকায় টিফিন খেতাম না, ওটা জমাতাম, 2 টাকা করে ঘন্টায় সাইকেল ভাড়া করতাম। স্কুলের মাঠে, স্কুলটা ক্লাস শেষ করেই ওই মাঠেই ভাঙাচোরা সাইকেল, ওইটা দিয়ে চালায় নিজেই পড়ে যাই এই করতে করতে যখন সাইকেল চালানো শিখে গেলাম, তারপরেই না রেসে গেলাম, সেটারও একটা কাহিনী আছে, আমি সেই কাহিনীটাও একটু শুনবো। তো আমি তো স্কুল থেকে চলেই যেতাম, সারাটা বিকেল ঘুরতাম মিরপুরে। তো ঘুরতে ঘুরতে একদিন সাইকেল পাম্প চলে গেল, তো 10 নম্বরে আমি থাকতাম, 1 নম্বরে। সব জায়গায় আগে সাইকেল পাম্প লোকরা বসতো না। তো ঘুরতে ঘুরতে যেহেতু একটু দুপুরবেলা 10 নম্বরে গেলাম, তখন দেখি একটা গাছের নিচে একটা লোক বসে আছে, আমার সাইকেলটা তখন লিক হয়ে গেল। তো আমি বসে লিক সারাচ্ছি, তো তখন একটা ডিএফপির ক্যামেরাম্যান ছিলেন আমার স্যার, পরে উনি আমাকে আরো শিক্ষা দিয়েছেন সাইকেলিং এর ব্যাপারে। তো বলে, এই খুকি তুমি কি করো? আমি বলি যে আমি তো সাইকেল সারাচ্ছি, লিক হয়ে গেছে। তুমি সাইকেল, মানে সেও অবাক হয়ে গেছে যে একটা মেয়ে সাইকেল চালাচ্ছে এই সময় আবার লিক সারাচ্ছে, তো তুমি কি সাইক্লিং করবে, রেস খেলবে? তখন তো আমি জানি না, বুঝি না এসব কিছু। ওই সাইক্লিং কি, রেস কি? বলে যে তুমি খেলবে, প্রতিযোগিতা করবে। আমি কোথায়, কি? বলে রমনাতে, তোমাকে আমি নিয়ে যাব। তা বলছে, না আমি তো আপনার সাথে যেতে পারবো না, আপনি সন্ধ্যার পরে আসেন বাসায়, আমার আম্মার সাথে কথা বলবেন, আব্বার সাথে কথা বলবেন। ঠিকানা দিলাম, তারপর স্যার গেলেন, তো আম্মা তো খুশি, বলে ঠিক আছে খেলো। তো স্যারের সাথে আমি রেগুলার প্র্যাকটিসে বের হতাম, জয়দেবপুর চলে যেতাম, তখন কিন্তু এই নতুন এয়ারপোর্ট হয়নি, সরু একটা রাস্তা ছিল। সাভার চলে যেতাম, আব্বা আমাকে 10 টাকা দিতেন, ওই সাভারে যেয়ে মাঠা খেতাম, মিষ্টি খেতাম, আবার চলে আসতাম। এসে আবার ক্লাস করতাম, ক্লাস করে তারপরে আবার যেতাম ইউনিভার্সিটিতে বিকেলে, ওই সাইকেল দিয়েই। মানে এত এনার্জি কোথা থেকে আসে? বয়সের বিষয় তো থাকে, আর প্যাশন খুব দারুণ ভাবে কাজ করে। এবার আপনার সিনেমার যাত্রা নিয়ে একটু কথা বলতে চাই। 1981 সালে সোহাগ মিলন সিনেমা দিয়ে আপনার প্রথম সেই কাজের শুরু, নিশ্চয়ই সেই সময়কার এক্সপিরিয়েন্স মনে আছে। সে সময় তো আপনি শুরুর দিকে বেশ কিছু ইতিবাচক চরিত্রে কাজ করতেন, তারপরে আপনাকে নেতিবাচক চরিত্রে দেখলাম। আমার একটা জিজ্ঞাসা, যে আসলে পরবর্তী সময়ে খল চরিত্রে কেন অভিনয় করতেন টানা? আসলে কেউ চায় না খল চরিত্রে অভিনয় করতে, সবাই আশা নিয়ে আসে আমি নায়ক হব, নায়িকা হব। তো আমারও সেরকম একটি আশাই ছিল, কিন্তু আমাকে যেহেতু সুভাষ দত্ত দাদা এনেছেন, তো উনি আমাকে সোহাগ মিলন ছবিতে 81-এ এটা মুক্তি পেয়েছে, তো
রোজিনা আপা ছিলেন নায়িকা, আমি একটি পাহাড়ি মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলাম। ওয়াসিম ভাই ছিলেন হিরো, এবং ওই ছবিতে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবেও কাজ করেছিলাম। ও গ্রেট, এই পরিচয়ের কথা তো আমরা কখনোই শুনিনি। তো ওটা আমার নামও গেছে। আর আরেকটা ছবি দাদারি, তো ওটা যেহেতু একটা গান ছিল, পাহাড়ি মেয়ের ভূমিকা ছিল, পরে দাদা আবার আরেকটা ছবিতে আমাকে নিলেন, সেটা হলো সবুজ সাথী। ওই ছবিতেও আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে আমি কাজ করেছি, ক্লিপ ধরেছি, তারপরে আমার নামও গেছে। তো ইচ্ছা ছিল যে অভিনয় শুধু না, ক্যামেরার দিকে যাব বা এই লাইনে, হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, সেটা আর হয়নি, ঘুরে ফিরে সেই অ্যাক্টিং এ থেকে গেলাম। তখন দাদা আমাকে ওই নেগেটিভ চরিত্র দিল, শাবানা আপার ছোট বোন, সৎ বোন। ওই যে দাদা যে শুরু করলো নেগেটিভ, ওই নেগেটিভই রয়ে গেলাম। তবে অনেকে বলেন যে নেতিবাচক চরিত্রে না অভিনয় করার অনেকগুলো জায়গা আছে, অনেক লেয়ার রয়েছে চরিত্র নিয়ে খেলার, এক্সপেরিমেন্ট করার। আমরা যদি এবার মহানায়কের কথাও বলি, সেখানে বুলবুল আহমেদের বিপরীতে আপনি সহনায়িকা হিসেবেও কাজ করেছেন, বাট তারপরে আপনাকে মানুষ না একটা মানে লম্বা জার্নির পরে দজ্জাল শাশুড়ি হিসেবেই চিনলো। এই ব্যাপারটা আপনার কাছে কিরকম? আসলে বোধহয় আমাকে মানাতো বেশি, আর ডিরেক্টররা আমাকে সেভাবেই দেখতেন। তো আমি একদিন মানিক ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে এই চরিত্রই দেওয়া হয় কেন? জহুরি, জহুর চিনে, তোমাকে এটাই মানায়, এটাই করো, এইটা যদি করো তুমি অভিনয় অনেকদিন টিকে থাকবে ফিল্মে। আর এত বাস্তবসম্মত অভিনয়, আমি একটু ক্যারেক্টারাইজেশন নিয়েও শুনবো, কারণ মানে এটাকে আশপাশে এই ধরনের ক্যারেক্টার, রিয়েল লাইফ ক্যারেক্টার দেখে আপনি ইন্সপিরেশন নিতেন নাকি তখন? না, আমি সেরকম নিতাম না, কারণ আমি কাউকে ফলো করি না, আর কারোরটা এইভাবে দেখিও নি। শুনেছি গল্প যে শাশুড়িরা এরকম করে, এরকম করে। আমি যখন আমাকে গল্পটা প্রথম বলে, আমি একটু ভেবে নেই আমার মতো যে আমি কি করব। তো ওইভাবেই আসলে হয়ে যায়। অভিজ্ঞতারও একটা বিষয় রয়েছে, এবং অনেকেই বলেন যে ছোটবেলা থেকে আপনাকে যেভাবে দেখেছে, যেমন দেখেছে, এখনো আপনি তেমনই আছেন। ক্ষুরোধার অভিনয়, চমৎকার ব্যক্তিত্ব। এবার একটু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চাই। আমি শুনেছি আপনার ছোট সন্তান অন্তু, ওনার স্ত্রী বিয়ের পরে নাকি মাসখানেক আপনার সাথে কথাই বলেননি, মানে এত রিয়ালিস্টিক অভিনয়। উনি নিশ্চয়ই ভেবেছিলেন বাস্তব জীবনেও বোধহয় আপনি তেমনই একজন শাশুড়ি হবেন। হ্যাঁ, আমার ওই যে যখন দজ্জাল শাশুড়ির অফার নিয়ে গেল রাকিব, আমি বললাম, হ্যাঁ রে, আমার তো 2টা ছেলে, তোরা কি আমাকে বাড়িতে ছেলের বউ আনতে দিবি না? কারণ এইরকম চরিত্র যদি আমি করি, যে বউয়ের গলা কাটতেছি, বউকে পুড়িয়ে মারছি, আমার বাড়িতে তো মেয়েরা আসবে না, কোনো মা আমার মেয়ে দেবে না বউ হিসাবে। তো কেন এটা কেন করো? তো ওই সব তো দেখেছে তারা, দেখে তাদের একটা ভয় কাজ করেছে যে এই বাড়িতে যদি আমি বউ হয়ে যাই তাহলে কি অবস্থা, আমার জীবন শেষ। বাট ওই যে শুরুতেই বলেছিলাম, আসলে ব্যক্তিগত জীবনে আপনি পুরোটাই আলাদা, এবং এই যে পার্থক্যটা, এটা অনেক বড় একটা বিষয়। আরো একটা সিনেমার কথা খুবই বলতে চাই, সেটা হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। ইফ আই এম নট রং, 2002 সালের সিনেমা। খুবই অস্থির একটা সময়ে এমন একটা সিনেমা আসলো, মুহূর্তে অনেক দর্শককে কিন্তু সে সময় হলে টেনে নিয়ে এসছে এই সিনেমা। এবং আপনার অভিনয়ের কথা আলাদা করে বলতেই চাই, শাবনূর এবং রিয়াজ জুটি সেখানে কাজ করেছিলেন, খুবই প্রিয় সিনেমা। তাদের সাথে কাজের সময় মজার কোনো মানে এক্সপেরিয়েন্স কি হয়েছিল? হ্যাঁ আচ্ছা, অনেক মজার, অনেক মজার। একটা দুইটা শাবনূর যেমন, ও কিন্তু একটু আইসা, হ্যাঁ আমি শুনেছি। তো ও শুটিং এ আসতো, এসে বসে থাকতো, ও নিজের হাতে খাবে না ভাত, খাইয়ে দিতে হবে। একটা ছেলে ছিল ওর সাথে, নামটা মনে নেই আমার, তো ওকেই দেখি শুটিং এ ফাঁকে ফাঁকে খাওয়াই দিত। আচ্ছা, এবার নিজে খায় একটু, হ্যাঁ না আমার ভালো লাগে না, আমি একটা আইসা গরু, সব বলে টলে। পরে আমরা একদিন একটা অনুষ্ঠানে গেলাম, শাবনূর আসছে, ওর স্বামী, ওর বেবিটা একটু ছোট। এখন দেখি ও খাবার নিয়ে বেবির পিছনে ঘুরতেছে। আমি বলি যে আসো, এখন কেমন? না এখন তো এইরকমই হয়, মা হয়েছে এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য পেছনে পেছনে ঘুরতেছো, আর নিজের বেলায় আমি খাইতে পারি না, আমি আইসা। জীবনটা এভাবেই বোধহয় বদলে যায়। আপনার এই দীর্ঘ ক্যারিয়ারে, 45 বছরের ক্যারিয়ারে আপনি অনেক অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করেছেন, অনেকের উত্থান পতন দেখেছেন। আমি একটু
জানতে চাই যে শাবানা ববিতা ম্যাম থেকে শুরু করে শাবনূর, পূর্ণিমা, সাদিকা পারভিন, পপি, হেন কেউ নেই যার সাথে কাজ করেননি। কার সাথে আপনার অনস্ক্রিন কেমিস্ট্রি ভালো জমতো, মানে কাজ করে খুবই আনন্দ পেতেন অনস্ক্রিন এবং অফ স্ক্রিন দুটোই? আমাকে বলতে হয় শাবানা আপার কথাই। শাবানা আপার সাথে খুব ভালো মানে সম্পর্ক, উনি কাছে বসাতেন, এইদিকে আয় খা, তারপরে সবার সাথে কাজ করেছি। তো মানে কাজের ক্ষেত্রে ক্যামেরার সামনে যতটুক তার চেয়ে বেশি ভালো সম্পর্ক ক্যামেরার বাইরে ছিল শাবানা আপার সাথেই। একদম। এবার রাজনীতির মাঠে আসতে চাই। আপনি রাজনীতিতে সক্রিয় রয়েছেন বহু বছর ধরে এবং জাতীয় নির্বাচনের যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন হবে 2026-এ, সেখানেও আপনি একজন মনোনয়ন প্রত্যাশী। কোন ভাবনা থেকে রাজনীতিতে পদার্পণ আপনার? আসলে আমি রাজনীতি আজকে থেকে করি না, অনেকে জানে, অনেকে মনে করে যে ইদানিং আমি বুঝি আসছি, কিন্তু না, যারা জানে তো তারা জানেই। তো এটা আসলে বেশি আমাকে মানে ইন্সপায়ার করেছে যে আমি সাইকেলিংয়ে ফার্স্ট হয়েছিলাম অলিম্পিকে। তখন আমার অর্ডিনারি সাইকেল দিয়ে সাইকেলে ফার্স্ট হয়েছি, রেসিং সাইকেল ছিল না তখন। আমাদেরকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো আমাদেরকে ডেকেছিলেন ফেডারেশনের থেকে বঙ্গভবনে সবাইকে কথা বলার জন্য, চা খাওয়ার জন্য, হাই হ্যালো করার জন্য। তো আমাদের সব আমরা খেতে যখন দাঁড়ালাম তখন বলল যে এই খুকি আমি কিছু বলবো। উনি বুঝে গেলেন, দাঁড়িয়ে আছে উনি, যেতে যেতে এই খুকি তোমার কি প্রবলেম, মানে তুমি কিছু বলতে চাও? আমি বলছি হ্যাঁ, মানে প্রেসিডেন্ট আমার সামনে, তারপরে কি বলবো, ভয়ও লাগছে, আবার বলতেও হবে। আচ্ছা হ্যাঁ, আমাদের না সাইকেল নাই। সাইকেল নাই মানে? আমাদের রেসিং সাইকেল নাই। তো ও তারপরে পাশে ওনাদের যে ছিলেন অর্ডার দিলেন 6টা রেসিং সাইকেল আনতে, জাপানি সাইকেল। ওখান থেকে আমি একটা পেয়েছিলাম। এই যে একটা উপহার পাওয়া, তুমি যদি একটা ছোট্ট উপহার পাও তোমার ভালো লাগবে না? অবশ্যই মনে থাকে। আমরা উপহারের জিনিসটা কিন্তু সযত্নে রেখে দেই। তো ওই যে পেলাম তখন, তারপর তো এমনি আমাদের পরিবার বিএনপি মাইন্ডের, আমাদের ছেলে শ্বশুর বাড়িও, আর আমি তো ছিলামই আগে থেকেই, মানে এইদিকেই ছিলাম। তারপর থেকে তো আরো বেশি, ওর থেকে তো একদম পাকাপোক্ত ভাবে যে হয়ে গেল। যে আমার কাছে না এটা ভাবতেই আমার কাছে খুব থ্রিলিং লাগছে। আপনি আসলেই অনেক লাকি। আপনি তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সান্নিধ্য পেয়েছেন এবং তার কাছে সাহস করে এটা বলেছেন। এবং অনেকের কাছে শুনি যে রাজনীতিতে আইডলকে কারো বাবা, কারো মা, কারো অন্যান্য নেতা নেত্রীরা, কিন্তু মানে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি আপনার ইন্সপিরেশন। এটা আসলে ভাবতেও নিশ্চয়ই আপনার অনেক অনেক বেশি ভালো লাগে। তবে রাজনীতির মাঠটা তো একদমই মসৃণ না, কাটায় বিছানো। ইটস নট আ বেড অফ রোজেস। তো অনেক উত্থান পতন, চড়াই উতরাই পেরিয়ে আপনাকে আসতে হয়েছে। শিল্পী হিসাবে অনেক গঞ্জনা, অনেক বঞ্চনার শিকার হয়েছেন। আমি শুনেছি যে আপনি বিগত সরকারের আমলে বাংলাদেশ টেলিভিশন থেকেও কাইন্ড অফ একটু কর্নার্ড হয়ে গেছিলেন। একজন শিল্পী হিসাবে এবং একজন মানুষ হিসাবে এই বঞ্চনার দিনগুলো আপনি কি করে পেরিয়ে এসেছেন? অনেকদিন তো কাজ ছিল না। আর বড় ব্যাপার হলো 13 সালে আমার ছেলে তখন জার্মান ছিল, আমার ছেলেকে একটা কেস দিল। আমি জিসাস করতাম, জিসাসের ছবি, তারপরে যেখানে হোক ওরা বুঝলো যে আমি বিএনপি করি। তো এখন আমাকে দমাবে কি করে? হয়তো উইক পয়েন্ট আমার, হ্যাঁ, আমাকে না দিয়ে আমার ছেলে, তাও ছেলে তো দেশে না বিদেশ, তখন পরীক্ষা দিচ্ছিল। এই 17 বছর পর এইবার সেই ছেলেকে নিয়ে, 2 ছেলেকে নিয়ে, ছেলের বউকে নিয়ে আমি ঈদ করলাম। এইটা আসলে অবর্ণনীয়। এত বছর আসতে পারেনি আমার ছেলে। তো এটা একটা আমার মা, মানে আমি যে মা, প্রত্যেক ঈদেই আমি কান্না করতাম। আমার ছেলেও দেশ থেকে কান্না করতো যে আমি তোমাদের সাথে ঈদ করতে পারছি না, বিকজ আমি বিএনপি করি। আমার ছেলে তো একবার রাগ করলো, বলে তুমি ছেড়ে দাও, এইসব করো না, এটা করে আমাদের কি লাভ হয়েছে? তোমার সাথে আমার দেখা নেই, আমি দেশে কবে যেতে পারবো তারও কোনো ঠিক নাই। তো এই যে জুলাই, এই যে 36 জুলাই এই অভ্যুত্থান যদি না হতো আমার ছেলে তো এখনো আসতে পারতো না। সেটাই যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া, এত বছর পরে ফ্যামিলি সবাইকে নিয়ে। আর এইবারই প্রথম ঈদে আমি রান্না করিনি,
আচ্ছা, আমার বৌমা রান্না করেছে, আমি বসে বসে শুধু খেয়েছি। এবং নিশ্চয়ই আপনার যে গ্র্যান্ড চাইল্ড ওর সাথে দুর্দান্ত সময় কাটাচ্ছে। আমরা মেকআপ রুমে গল্প করছিলাম ছোট ছোট করে, আচ্ছা কি বলে, কতটা সখ্যতা আপনাদের দুজনের? যদি একটু দেরি হয়ে যায় ও বোঝে রাত 10টার পরে একটা কল দিবে, দাদা তুমি কই? আমি শুটিং এ। শুটিং শেষ হয় নাই, আসো দিয়াবাড়ি যাবো। দিয়াবাড়িটা খুব প্রিয়। আচ্ছা। আর রাত 12টা হলো ওকে নিয়ে আমার একবার দিয়াবাড়ি ঘুরে আসতে হয়। বুঝতে পেরেছি। আবার খানিকটা কাজের একটু প্রসঙ্গে আসতে চাই। তখন জিজ্ঞেস করছিলাম যে আসলে কোন নায়িকার সাথে, কোন অভিনেত্রীর সাথে অন স্ক্রিন কেমিস্ট্রি বা অফ স্ক্রিনের সময়টা খুবই ভালোবাসেন আপনি। সেটা আপনি শাবানা ম্যামের কথা বলেছিলেন। এবার একটু শুনতে চাই অন স্ক্রিন কাকে জ্বালাতন দিয়ে, কার সাথে ঝগড়া করে আপনি বেশি মজা পেতেন? এটা হলো শাবনূর। আচ্ছা, কেন? তর্ক করে। মৌসুমীতে একটু ঠান্ডা ঠান্ডা, মানে একটু কম, হ্যাঁ বলেন, মানে ক্যারেক্টারটাই ওরকম। আর শাবনূর তো আমি চলি পাতায় পাতায়, তুমি চলো ডালে ডালে, এই ধরনের। আচ্ছা ধরুন আমি শাবনূর, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি শাবনূর ম্যামের মতন অতটা সুন্দরী নই, অতটা ভালো অভিনেত্রীও নই, বাট মনে করুন না আমি শাবনূর, এবার আমাকে বকা দিন। তাই মেয়ে তুমি বসে আছো কেন এখানে, তা আবার আমার সামনে? এটা আমার সিট, আমি এখানেই বসবো। এখানে তোমার নাম লেখা আছে? না, নাম লেখা নেই, বাট এটা আমার সিট। আমি বললে তোমার সিট হবে, আমি না বললে না। ওঠো, চলে যাও এখান থেকে। আমি যখন ডাকবো তখন এসে চেয়ারে বসবে এবং আমার সামনে। খবরদার আর কখনো এত সাহস দেখাবে না আমার সামনে বসার। ও মাই গড, দর্শক আমার কিন্তু এবার সত্যিই ভয় লাগছে। আপু আমি কি এখানে বসবো নাকি চলে যাবো? না, বসো। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে মানে বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী সময়টা আপনারা পেয়েছেন। আমরা এখনো, মানে সেটা তো ছোটবেলার কথা, আমাদের যারা বড় বোন ভাইয়ারা রয়েছেন কিংবা আমাদের আগের জেনারেশন, ওনাদের থেকে আমরা খুবই গল্প শুনি যে সেই সময় সিনেমা হলগুলোতে কতটা ভিড় হতো। আমরা আবারও সেই সিনেমার দিনগুলোর গল্পে আসবো, আবারও একটু রাজনীতির ময়দানে আসতে চাই। ধরুন আপনি যদি এবার সংসদ সদস্য নির্বাচিত হন, আমি আবারও একটু পলিটিক্যাল জায়গাতে যদি জিজ্ঞেস করি, তখন মানুষের জন্য, আপনার আসনের মানুষের জন্য এবং একজন শিল্পী হিসাবে চলচ্চিত্রের জন্য আপনি কি কি চেঞ্জেস আনার চেষ্টা করবেন? যদি আল্লাহ আমাকে সেই তৌফিক দেয়, ক্ষমতা দেয় যাওয়ার, তো অনেক কাজ আছে, মেয়েদের নিয়ে অনেক কাজ আছে। আমরা মেয়েরা যে কত অবহেলিত, আমাদের ম্যাডাম খালেদা জিয়া উনি মেয়েদের জন্য অনেক করেছেন। উনি অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। তো এই কিছু কাজ যেগুলো সম্পূর্ণ হয়নি, আর শিল্পীরাও বড় অবহেলিত। তো বিশেষ করে অভিনয় শিল্পীরা, গানের শিল্পীরা আছেন, শিল্পী তো অনেক রকম। তো এফডিসির কাজ করি না, আমি মনে হয় আমি নিজেই অভিনয় করি না এফডিসিতে হবে অনেক বছর, মেবি 10-12 বছর তো হবেই। মানে শুটিংই করি না ওখানে, ডাবিং তো নাই। সেদিন একটু ডাবিং করেছিলাম। তো এই যে অবহেলিত হয়ে আছে, এখন তো বাইরে বাইরে শুটিং হয়। এই যে কত অসহায় শিল্পীরা আছেন, ওনারা কিন্তু এই মানে অভিনয়ের জন্যই টিকে ছিলেন। অনেকে হয়তো পারিশ্রমিক পেতেন না, 500 টাকা কি 1000 টাকা কনভেন্স পেতেন, সেটা দিয়ে তাদের সংসারটা চলতো, হয়তো হেঁটেই আসতেন। তো এই যে তারা এখন আসে, অনেকে এসে বসে থাকেন, কিন্তু কোনো কাজ নেই এবং খাবারও নেই। হেঁটে আসলে দুপুরে তো মানুষকে একটু খেতে হয়। তো আমাদের এখানে অনেকেই ছিলেন আগে, যেমন যারা এখন নাই, শাবানা আপা ছিলেন, ববিতা আপা, রাজ্জাক ভাই, যারা অনেক পয়সাওয়ালা, যাদের প্রোডাকশন ছিল। তো এটা হয়তো তারা চিন্তা করেনি ওই সময়, তখন কাজ বেশি ছিল, যে একটা যদি খাবারের ব্যবস্থা করা হতো, যারা অসহায় শিল্পী যারা এফডিসিতে যান বসেন, যে অন্তত দুপুরবেলা একবেলা দুটো ডাল ভাত তাদের দেয়া যেত এবং দেয়া যাবে, এটা উদ্যোগ নিলে অবশ্যই দেয়া যাবে। তো অন্তত একবেলা তো তারা খেতে পারতো। আর কিছু লোনের ব্যবস্থা যদি করা হতো, যে ঠিক আছে তোমরা লোন নাও, কেন কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড। তো শিল্পীদের বেলা এরকম একটা কিছু ভাবলে লোনের ব্যাপারে, কার্ডের মাধ্যমেই হোক তারা লোন নেবে এবং সেটা দিয়ে তারা ব্যবসা করবে, সেই ব্যবসার টাকা দিয়ে লোন শোধ করবে এবং তারা কাজ করে খেতে পারবে। অভিনয় তো মানুষ সারা জীবন করতে পারবে না, শরীরে ব্যাপার থাকে, যতক্ষণ শক্তি আছে ততক্ষণ করবে।
এই আর যেহেতু সিনেমাই নাই করবে কি? সেটাই আগে যেটা হতো মানে এফডিসিতে মানে এফডিসির গেটে এত এত মানুষের ভিড় থাকতো, তারা শুটিং দেখতে আসতেন। এখন এফডিসির ভেতরে আসলে টেলিভিশন প্রোডাকশন ঢুকে গেছে, বিজ্ঞাপন ঢুকে গেছে, সিনেমাটা আসলে এফডিসি থেকে অনেকটা বাইরেই চলে এসেছে। আর সিনেমার প্রসঙ্গে আবারও যদি আসি, আপনি আরেকটু বলি, আমি যেমন আমি নিজে যখন শুটিং করতাম ওই সময়ে 7টা ছবির কাজ করেছি একদিনে। কারণ করইতলা একটু কাজ, 2টো ডাবিং থিয়েটার, ওইখানে একটা শট। তো আমি মানে তখন 500 টাকা করে দিত কনভেন্স, আমি নিজে এই কনভেন্স গুলো পেয়েছিলাম। তাহলে 5 35, পরে সেগুলো বেড়ে 1000-2000 হয়েছে। আমি ওই সময়ের কথা বলছি, তখন 500 টাকারও দাম ছিল। তা আমি নিজেই তো কনভেন্স পেয়েছিলাম 3500 টাকা। সেটাই এখন সেইখানে তো একটা কাজ হয় না। সেটাই। আপনি 8 শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন, বহু মানুষের, বহু দর্শক শ্রোতার ভালোবাসা পেয়েছেন, দোয়া পাচ্ছেন, ইনশাল্লাহ আগামী দিনগুলোতেও পাবেন, কিন্তু কখনো রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হননি। এই ব্যাপারটাকে কিছুটা পড়ায়? হ্যাঁ, অবশ্যই। আমাকে কেন দেয়া হয়নি এটা আমি নিজেও জানি না, কারণ নাম ভূমিকায় আমি ছিলাম। আমার বেশিরভাগ ছবি হিট, দজ্জাল শাশুড়ি, বাংলার বউ, বউ শাশুড়ির যুদ্ধ, সংসারের যুদ্ধ, শ্বশুরবাড়ি, বহু 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 ছবি। তো অভিনয় যে খারাপ করেছি তাও না, তুমি না। তো কেন দিল না আমি একবার প্রশ্ন করেছিলাম বিচিত্রা বা ওনাদেরকে, বলে এটা আমাদের ক্যাটাগরিতে নেই খলনায়িকা হিসাবে। কিন্তু এটা প্রশ্ন থেকেই যায়, কেন নেই? অভিনেতা অভিনেত্রীর অনেকগুলো সেখানে সাপোর্টিং অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছেন, সেখানে প্রোটাগনিস্ট রয়েছেন, why not অ্যান্টাগনিস্ট? সেইটাই তো, এটা কে বলবে, কে করবে? আচ্ছা, আরেকটা জিনিস একটু কনফিউজ করে দেয় অনেক দর্শককে, রুনা খান এবং রিনা খান। রুনা খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পরে এইটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়েছিল। এই ব্যাপারটা আসলে আপনাকে কতটা ব্যথিত করে? না, উনি হয়তো ওনাকে যোগ্য মনে করেছে তাই দিয়েছে, আর আমাকে করেনি। তো ওনাকে কিভাবে কোন ক্যাটাগরিতে দিল সেটাও আমি জানি না। আমাকে দিতে পারতো, এটা দেয়নি, এটা আমার একটা অভিমান। এবং অনেকেই বলে, তবে আমি দর্শকের ভালোবাসা পেয়েছি। এমন একটা জায়গা নেই যে আমি গেলে চেনে না, অন্ধকারে মেকআপ ছাড়াও যদি থাকি গাড়িতে তাও চেনে। সেই কোথায় গেলাম, পাহাড়ের উপরে একদম চূড়ায় গিয়ে, তো আমি কলা, ওখানে পাহাড়ি কলা খাই আমি, তো নিলাম যে কলা নেব, মহিলাটা আমার কাছ থেকে টাকা নিল না, বলে আপনারা ছবি করেন ব্যাস। তাহলে এটাই তো আমার পাওনা, আমি তো পুরস্কার পেয়ে গেছি। তাও যদি থাকে না মানে প্রাপ্তির খাতায় বড় প্রাপ্তি কিংবা কি, তো সেখানে যদি আমি রাজনীতির প্রসঙ্গ তুলি, পরিবার মানে পারিবারিক জীবন, এবং একজন শিল্পী হিসাবে এখন পর্যন্ত গুণী শিল্পী রিনা খানের বড় প্রাপ্তি কি? এখন আসলে শিল্পীর প্রাপ্তি শেষ হয় না, আশা থেকেই যায়। আমি সব চরিত্র করেছি, সবই করেছি, তো মনে করি যে আরো একটু ভালো করব। হ্যাঁ, এখন আমি আমার ওই ছবিগুলাই যদি আবার নতুন করে দেয়, নতুন করে বিবেচনা করে, তাহলে তো মনে হয় আমি পেয়েই যাব পুরস্কারটা নতুন করে। নিশ্চয়ই আপনার সাথে আসলে আড্ডা দিতে দিতে না মানে সময়টাও যেন কোন পাশ দিয়ে চলে যায়। তবে না, আমাদের গল্প কিন্তু এখনো বাকি। আপনাকে যতবার দেখেছি পর্দায়, আমার বেশ কিছু কিউরিওসিটির জায়গা ছিল, যেমন অভিনয়ের জার্নিটা আমি জানলাম, এবার আমি আপনার একটু ফ্যাশন স্টাইল স্টেটমেন্টস নিয়ে জানতে চাই। সো এই জন্য আমাদের পরবর্তী সেগমেন্ট ওয়ার্ড্রোব। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1, এক পিলের সমাধান। আপা, বড় পর্দায় আসলে আপনার লুক মানে ছিল বড় লাল টিপ, একটু চড়া মেকআপ, মানে একটু হেভি শাড়ি। আপনাকে বাই দ্য ওয়ে খুবই সুন্দর লাগছে আজকেও, রেড সুটস ইউ, খুবই ভালো লাগে। তো রিয়েল লাইফে আপনি কোন ধরনের পোশাকে মোর কমফোর্টেবল? এমনি সাধারণত আমি শাড়ি পরি না, কারণ আমাকে গাড়ি চালাতে হয়, বাজার করতে হয়, রাস্তায় বেরোলে 10টা কাজ নিয়ে আমাকে বের হতে হয়, সর্বগুণ সম্পন্ন। তো এই জন্য শাড়িটা ঠিক
ইয়ে না, শুটিং এ পরি, কোনো দাওয়াতে পরি, যেমন আজকে পড়েছি। এমনি আমার ওই যে একটু কোটি ঢিলা ঢালা, একটু কাফতান বা হ্যাঁ এই ধরনের সালোয়ার কামিজ, ওড়না, এগুলো আমি বেশি পরি। আর 90 দশকে যদি সিনেমা সেই আইকনিক লুকগুলোর কথা বলি, সেই লুকগুলো আসলে ক্রিয়েট হতো কি করে? এটা পুরোটা কি ডিরেক্টরস কল থাকতো নাকি আপনারও বেশ কিছু ইনপুটের জায়গা থাকতো? ভালো প্রশ্ন। এটা আসলে পুরোটাই আমার চিন্তা ভাবনা। আমি জিজ্ঞেস করি এখন আমার কোন মানে সিকোয়েন্সটা করবে, আমি সেই বুঝে কাপড় পরি। অনেক সময় প্রোডাকশন থেকে শাড়ি দিত, কাপড় দিত, আমি এগুলো পরতাম না, কারণ আমার সৌন্দর্য আমার কাছে, আমি আমার সৌন্দর্যটা কিভাবে মানে দেখাবো দর্শকদের, সেটা আমার চেয়ে ভালো কেউ বুঝবে না। তো এই জন্য আমারটা ছিল একটু আলাদা। একবার দীপজল ভাইয়ের একটা ছবিতে তো নায়িকা পপি ছিলেন, তো ওকে শাড়ি পরতে বলছিলেন, নিয়ে আসতে বলছিলেন, তো শাড়ি ও সেরকম শাড়ি আনেনি, আর আমি সবসময় নিয়ে যাই যাতে আমার নাই এইটা যেন না হয়। যেমন স্যাড সিকোয়েন্স কালো, ভালো সিকোয়েন্স লাল, মানে এরকম সব ধরনের কালার আমি সবসময় নিয়ে যেতাম। তখন একটা এক রঙের শাড়ি ওকে দিল, কিন্তু পরলো না, বললো এটা আমি পরবো না গানে। তো বললো যে তুই আনলি না কেন, এই সেই মিলে টিলে যাক, আমার কাছে শাড়ি ছিল সেটা আমি দিলাম। তখন দীপজল ভাই বললো যে দেখো শিল্পী তাকে বুঝিয়ে দেওয়ার পরে সে সব কিছু নিয়ে আসলো। ওইখানে আরেকটা ব্যাপার ছিল, আমাকে সেদিন তখন হাতা কাটা ব্লাউজ পরতাম, এখন তো পরি না, তো স্লিপলেস ব্লাউজ আমাকে মানে পড়তে হবে, কিন্তু কালারে মিলছিল না। পরে আমি কি করলাম, আমার ব্যাগে কিন্তু সবসময় সুই সুতা থাকে, কেচি থাকে আমার শুটিং এর ব্যাগে, এটা সবাই জানে। আমি তাড়াতাড়ি করে ওপেনারও থাকে, ব্লাউজে হাতাটা খুলে ফেললাম, মানে আরেকটা ব্লাউজের সিমিলার রঙের, যেমন এই লালটাই হাতা কাটা পড়তে হবে, ব্লাউজে হাতাটা খুলে ফেললাম, কেটে ফেললাম না, যাতে আবার আমি পরে হচ্ছে এটা লাগিয়ে নিতে পারি তাড়াতাড়ি। ওই সুই সুতাতে কোনো রকম একটু টাক দিয়ে, তখন দীপজল ভাই এসে দেখে, তুই কি করস? আমাকে ওই এখন আমি ব্লাউজ পাবো কোথায়, এত তাড়াতাড়ি দোকান, এই সেই মাপের ব্যাপার আছে, দেখ শিল্পী কাকে বলে। নিজেরটা নিজেই করে পরে চলে গেলাম। তো এইগুলা থাকতে হয়, এই যে কাজের প্রতি ভালোবাসা, ড্রেসের প্রতি ভালোবাসা, এগুলো যদি না থাকে তুমি তো কিছু করতে পারবে না। তুমি একটা কিছু রান্না করবে, মন দিয়ে করো, যদি তোমার রান্নাটা ভালো না হয় তোমার ছেলেও খাবে না, স্বামীও খাবে না। আর আমি যেটা করি সেটাই মন দিয়ে করি সব সময়, যে কাজটাই আমি করব যে এটা আমার করতে হবে এবং এটা ভালো হতে হবে। এখন যেমন শুটিং এর অনেক কিছু চেঞ্জ হয়েছে, মানে আর্টিস্টদের জন্য আমি যতদূর শুনেছি আগে আসলে কাজ করা খুব টাফ ছিল, বড় বড় ফ্লাড লাইট, গনগনে মানে আলো এবং গনগনে তাপ, ওর মধ্যে কাজ করতে হতো। সো এই যে ভারী গেটআপ, ভারী মেকআপ, তখন তো মানে প্যানস্টিক প্যানকেক, আমি যতদিন একটু হেভি করে দিয়ে মেকআপটা করানো হতো, কষ্ট হয়ে যেত না শুটিং করে? হ্যাঁ, একটু কষ্ট অবশ্যই, এখনো যে আমি অনেক ঘামি দেখলেই। তো এই তখনকার একটা ব্যাপার ছিল, আমাদের জন্য একটা স্ট্যান্ড ফ্যান থাকতো, এফডিসিতেই ফ্লোরে কাজ হতো, তো শর্টটা দিয়ে আমরা স্ট্যান্ড ফ্যানের সামনে চলে আসতাম। কিন্তু যখন ঝগড়ার সিকোয়েন্সটা করতেন তখন খুবই এক্সাইটেড হয়ে কাজ করতে হতো। হ্যাঁ, ওটা তো হয়ে যায়, কাজ করলে তো আমাদের ব্লাউজ ভেজা থাকে, অনেক কষ্ট করে শুটিং করতে হয়। মানুষ মনে করে যে শুটিং করা খুব সহজ, এত টাকা কামাচ্ছে। একবার শুধু যদি একটা দিন কেউ দেখে শুটিং, তখন বুঝবে যে শুটিংটা মোটেই আরামদায়ক কাজ না। আচ্ছা, এই যে মেমোরিজ গুলো শেয়ার করলেন, হয় না শুটিং সেটে অনেক যেমন স্মৃতি তৈরি হয়, বেশ কিছু স্পেশাল প্রজেক্টও থাকে যেটা আসলে মনের মণিকোঠায় রয়ে যায়। এমন কোন সিনেমা রয়েছে যে সিনেমার কোন স্পেশাল সিকোয়েন্সের কস্টিউম আপনি স্টিল না খুব যত্নে ওয়ার্ড্রোবে রেখে দিয়েছেন? না সেরকম, হ্যাঁ একটা নীল শাড়ি পরেছিলাম বউ শাশুড়ির যুদ্ধে, সুন্দর শাড়িটা, ওটা আমি নিজে কিনেছিলাম টুঙ্গি থেকে। তাই ওরা আবার কিছু ড্রেস দিয়েছিলেন পরার জন্য, তো ওইটা আমি নিজে কিনেছিলাম। ওই শাড়িটা কালারটা তো সুন্দর, ওই শাড়িটা পরলে খুব মানায়ও আমাকে। হ্যাঁ, তো ওই জন্য ওটা আমি রেখে দিয়েছি, সেদিনই আলমারি গুছানোর সময় দেখলাম। আচ্ছা, এখন তো পুরোদস্ত রাজনীতির ময়দানে আপনি, তো রাজনীতিতে আসলে আমরা দেখি যে শিল্পীরা আসেন বা যে কোনো মানুষ, তখন তাদের গেটআপে একটা চেঞ্জ আসে। তো আপনার পোশাক আশাক, গেটআপ বা কালার চয়েস বা ফ্যাব্রিক চয়েসের ক্ষেত্রে কি বিশাল কোনো পরিবর্তন এসেছে?
রাজনীতির ব্যাপারে একটু থাকে, বেশি চকমকে পড়ে গেলে মানুষের মুখ তো অনেক কিছু বলে ফেলে, যে আইছে এখানে সিনেমা, মানে আমাদের বেলায় বলে এটা, ওই যে মেকআপ করে আসছে সিনেমা, এখানে তো রাজনীতিতে আসে নাই, সিনেমা করতে আসছে। আর রাজনীতির ময়দানে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গকেই দেখি নারী পুরুষ নির্বিশেষে সাদা রঙের বা অফ হোয়াইট, মানে যথাসম্ভব হালকা প্যাস্টেল শেডের কাপড়গুলো পরেন। এর পেছনে মানে বিশেষ সেটাই বলছিলাম যে তখন আমাদের বাধ্য হয়েই সেভাবেই করতে হয়। যেমন একটা স্যাড সিকোয়েন্স হলে কালো, আর রাজনীতিটা এটা একটা তখন একটু সাদা, সেটাই তখন মনে করে যে যেমন মিলাদে সাদা পড়তে হয়, তো রাজনীতির ব্যাপারেও ড্রেসটা সেভাবেই মেনটেইন এবং করতে হয়। সেখানকার এই যে সাদা বা অফ হোয়াইট কাপড় চোপড়ে যে একটা আলাদা গাম্ভীর্য আছে, এটাকে আপনি এনজয় করেন? আসলে ড্রেসটা যার যার নিজের মতো, আমি এটা মনে করি না যে ড্রেসেই সবকিছু হয়ে যাবে। মন পরিষ্কার থাকলে, ঠিক মতো কাজ করলে, তো ড্রেসটা খুব একটা ম্যাটার করে না। আপনি সাজতে কতটা ভালোবাসেন? এমনি আমি সাধারণত সাজিই না। মানে এটা কি এমন যে টানা এতগুলো বছর, বলতে গেলে প্রায় প্রত্যেকদিন সকালবেলা ব্রেকফাস্ট করে আপনি মেকআপ করছেন প্রথমে, এটা করতে করতে কি এরকম অনীহা চলে আসে? হ্যাঁ, এটাই বলবো, এত কাজ করি, এত মেকআপ করি প্রত্যেকদিন, যে আজকে মেকআপ ছাড়াই আসলাম, তো এখন কাজ করতে গেলে একটু মেকআপ নিতে হবে, এটা বললে হবে না। সাধারণত কোথাও গেলে সেরকম মেকআপ নিই না, চোখে একটু কাজল, লিপস্টিক, আর ওই ড্রেসটা একটু ঢিলা ঢালা ড্রেস। আচ্ছা, শপিং এ গেলে কি এখনো খ্যাতির বিড়ম্বনায় নিশ্চয়ই পড়তে হয়? আমি মানে যাই শপিং না, কি আরামসে করতে পারেন না? আমি যাই না তো। আমার ছেলে শাম্মীকে বলি, শাম্মী আমার এই ব্লাশনটা এনে দিও, এই রোজটা এনে দিও, আমি তো গার্লসে আসি না, কাউকে পাঠাই। আর যদি কখনো দেখি যে আমাকে যেতেই হবে, সেদিন গেলাম মুখটা ঢেকে একদম ওন্না দিয়ে, আমার মনে হয় তবুও মানুষ লাভ নাই, ওই চোখ দেখে যেই একটু দাম জিজ্ঞেস করে কথা বলি, পাশের থেকে মহিলা বলতেছে, হ্যাঁ আপনি মুখ ঢাকলে কি হয়েছে, আপনি গলা শুনে তো বুঝে গেছে আপনার রিনা খান। আমাকে চুপ 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 চুপ, আমি এই জন্যই ঢাকছি, আপনি বললেন না, তাহলে আর আমি কিছু কেনাকাটা করতে পারবো, আমাকে দৌড় দিতে হবে। ওকে, আপনার স্বামী, আপনার স্বামী আলতাফ হোসেন কাজল, উনি কি কখনো আপনার পোশাক আশাক বা স্টাইল স্টেটমেন্ট, সাজুগুজু নিয়ে কখনো সমালোচনা করেছেন, বা প্রশংসা তো নিশ্চয়ই অনেক করেছেন? না, উনি খুব ভালো মানুষ, আমি এরকম একটা স্বামী পেয়েছিলাম দেখে আমি ভাগ্যবতী বলবো নিজেকে, খুবই ভালো মানুষ। তো হ্যাঁ, উনি একবার আমাকে বলেছিলেন, ঝগড়াঝাটি কোন সংসারে না হয়, যত যাই হোক হবে একটু, তো আমি একটু জোরে কথা বলেছিলাম, তো আমাকে বলে তোমাকে তো আর অভিনয় করতে হয় না, তুমি কথা বললেই হয়ে যায় ক্যামেরার সামনে। আমি হাসি দিচ্ছি, আমাকে তুমি কি কইলা, আমারে বদনাম করলা না সুনাম করলা, কোনটা করলা? আমি তো বুঝলাম না। আচ্ছা, ঝগড়া কে বেশি করেন, ভাইয়া করেন? না না, সে করে না, করলে আমিই করি। আর এই জন্য উনি বলেন না তোমাকে তো ঝগড়া করতে হয়? না, তোমাকে তো অ্যাক্টিং করতে হয় না, তুমি যে কথা বললেই হয়ে যায়। উনি কেমন আছেন? এখন একটু অসুস্থ, মানে অসুস্থ বলতে একা একা হাঁটতে পারে না, একটা ছেলে আছে মেরুদণ্ডের সমস্যা, তো এই বয়সে তার অপারেশন করাবে না, তো এই নিয়ে এমনি চলাফেরা করতে পারে, খেতে পারে, কিন্তু একটা হেল্প লাগে, একটু নিয়মের ভেতর দিয়ে নিশ্চয়ই চলতে হয়। এবার আসতে চাই বর্তমান সময়ের প্রসঙ্গে। আপনি তো মানে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দেখলেন, এখনো নিশ্চয়ই সবার কাজ দেখা হয়, নায়িকাদের মধ্যে কার ফ্যাশন সেন্স মুগ্ধ করে? মানে অন স্ক্রিন দেখলেই মনে হয় ওয়াও শি ইজ বিউটিফুল, খুবই চার্মিং লাগে। প্রথমে বলবো জয়া আহসান, আর এখনকার সময়ে বলবো যে পূজা চেরি। তো এগুলো থাকতে হয় নায়িকাদের, তা না হলে তো সব এক হয়ে গেল। সেটাই আপু, আপনার সাথে আড্ডাটা আরো জমিয়ে তুলতে চাই। আমাদের একটা সেগমেন্ট রয়েছে which is ইনডোর গেমস। আপনার সাথে একটা গেম খেলতে খেলতে আমরা একটু প্রশ্ন উত্তরের খেলা খেলবো। সো প্রিয় দর্শক, আমাদের এবারের সেগমেন্ট ইনডোর গেমস। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। সো আমাদের পরবর্তী সেগমেন্ট ইনডোর গেমস। আপু, এবার আপনার সাথে একটু ফান করতে চাই। আমাদের এখানে দেখছেন ছোট একটা বাস্কেট ভর্তি কালারফুল বলস রয়েছে, আর সামনেই একটা গ্লাস। তো
ঘটনা হচ্ছে এই গ্লাসটা অবশ্যই পানীয় খাওয়ার জন্য না, এই বলটা একটা করে আমি আপনাকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে দিতে আপনি একটা ড্রপ দিয়ে ফেলবেন। আচ্ছা। যতগুলো বল এখানে যাবে আমরা দেখব যে আসলে আপনি মনোযোগ দিয়ে প্রশ্নের উত্তর দিতে দিতে কতগুলো বল এর মধ্যে ফেলতে পারেন। ওকে, আচ্ছা এভাবে ফেলবো। আমি একটু দেখাতে পারি, জাস্ট একটা ড্রপ দিতে হবে যেন বলটা এখানে পড়ে। ও মানে এটাকেই ড্রপ দিবে তো যাবে না ওইটার ভিতরে, এটাই তো মজা। এই করব না না এটা করা যাবে না, এটা চিটিং। ওটা তো যাবে না, ড্রপ দিয়ে যাবে না। আচ্ছা ওকে আপু, আচ্ছা এটা আপনার, ও আচ্ছা এই যে সো আপু এটা থাকবে আপনার হাতে। আচ্ছা এখানে অগুন্তি বল রয়েছে আর আমি আপনাকে একটুখানি হেল্প করছি, সামনে একটু এগিয়ে দিলাম। এবার আমরা শুরু করছি আমাদের ইনডোর গেমস, গো। সো আপু, রাস্তায় বা শপিং মলে কখনো কি এমন হয়েছে যে সাধারণ মানুষ আপনাকে দেখে ভয়ে দূরে সরে গেছে? হ্যাঁ বহুবার। আচ্ছা, সবচেয়ে এক্সাইটিং কমেন্ট কি ছিল? ওই যে ডাইনি যায়, ওকে, ওই যে ডাইনি। পর্দার মতন বাস্তবে কখনো কাউকে রেগে গিয়ে সেই ট্রেডমার্ক খলনায়িকার স্টাইলে ধমক দিয়েছেন কাউকে? হ্যাঁ, কি বলো ধমক? অনেক সময় দিতে হয় যে এই তোমরা ছবি দেখো তো, ওটা আমার বাস্তব চরিত্র না, হ্যাঁ ওটা তো ছবির চরিত্র। আচ্ছা। বাস্তবে একবার আসো না বাসায়, একটা তো গেল না। এই যে একটা গেছে আপু, কিপ কন্টিনিউ, সমস্যা নেই, হবে। ওকে, ইন্ডাস্ট্রিতে আপনার সবচেয়ে কাছের মানুষ বা গসিপ পার্টনার কে ছিলেন? সাদেক বাচ্চু ছিলেন, তারপরে আমাদের সিরাজ হায়দার ছিলেন, হ্যাঁ তারপরে রাজীব ভাই ছিলেন। রাজীব ভাইয়ের সাথে এত ফ্রি ছিলাম কিন্তু একটু ভয়ে ভয়ে দূরের মধ্যে একটু দুষ্টামি করতাম আচ্ছা, আমরা। সাদেক বাচ্চুর সাথে কি নিয়ে গসিপ করতেন? সাদেক বাচ্চু তো বোন ডাকতো আমাকে, তারপরে ইয়েস বুঝতে পেরেছি। ওকে, যদি আপনাকে একদিনের জন্য একটি জাদুর কাঠি দেয়া হয়, বাংলাদেশের রাজনীতির কোন জিনিসটা বদলাতে চান? জাদুর কাঠি দিয়ে? ও, রাস্তাঘাট পরিষ্কার করতে চাই। ওকে, জ্যামজট এত যে, আর এখন যে অটো রিক্সা বহু বেড়ে গেছে, আমরা নিজেরা গাড়ি চালাই, 14-16 একটা নাম্বার আছে, সেটা ট্রাফিক দেখে, কিন্তু অটো রিক্সা নাম্বারই নাই, অটোর তো কোনো নাম্বারই নাই, সেগুলা দেখে না নিশ্চয়ই। হ্যাঁ, এটা আশা করি যারা দেখবেন এই ব্যাপারটা দেখবেন, আসলে রাস্তাঘাটে চলতেও খুবই কষ্ট হয়। এনিওয়ে, আপনার ছেলেদের ছোটবেলায় শাসন করার সময় আপনার কোন সিনেমার ডায়লগ বলে শাসন করতেন? হ্যাঁ, একবার অন্তুকে বলেছিলাম যে কি একটা খাবার খাচ্ছিল না, ও খাবার নিয়ে খুব গন্ডগোল করতো, তখন আমি ওকে বকা দিয়েছিলাম। ও বলে যে আম্মা তুমি ছবির আম্মা হয়ে গেলা কেন? আমি ওকে মারবো না কি করব, নাকি হাসবেন? আচ্ছা, জীবনে বলা সবচেয়ে বড় মিথ্যা কোনটা ছিল, যেটা আজকে কালবেলার মঞ্চে, তারাবেলার মঞ্চে আপনি স্বীকার করতে চান? আমি এরকম পালায় পালায় শুটিং দেখতে যেতাম স্কুলে পড়তে মিরপুরে, তারপরে নদীতে গোসল করতাম। বাসায় কি বলতেন? ওইটাই, বাসায় আসার পরে তো আম্মা বই কোথায়, বই আছে তো নিচে, আমাদের দোতলা বাড়ি ছিল, তারপরে তোর গায়ে তো কিভাবে যে মায়েরা বুঝতো জানতাম না, এখন আমরাও বুঝি, যে কাদা পানিতে গোসল করে আসতাম, আবরণ পড়ে যেত, চোখ লাল, চুল উস্কো খুস্কো, গায়ের মধ্যে। আমি না স্কুল থেকে আসছে তো, নিশ্চয়ই তুই ক্লাসে যাস নি? না, ক্লাস থেকে আসছি। তারপর তো মায়ের পিঠে পড়তো, এরকম মিথ্যা কথা তো ছোটবেলা অহরহ বলতেই হতো পড়াশোনা নিয়ে। কখনো কি নিজের অভিনীত কোন সিনেমার সিন দেখে মনে হয়েছে যে খুব বেশি নিষ্ঠুর হয়ে গেছি? হ্যাঁ হয়। কোন সিনেমাতে? নিষ্ঠুর ছবি ছিল একটা, ওটা শাবানা আপা বাচ্চাকে দুধ দিতে যে 1 চামচ মেপে মেপে দিচ্ছে। আই ক্যান রিমেম্বার, আমি ছোটবেলায় সিনেমাটা অনেক দেখেছি, আমার মনে হচ্ছে এমন কেন করছো, ও গড। হ্যাঁ সেটাই, মানে যে কয় মিনিটে কাপড় নাড়তে পারবে সেই কয় চামচ দুধ, আমার মনে আছে। আচ্ছা, ধরুন আগামী নির্বাচনে আপনি জয়ী হলেন, আপনার প্রথম রিয়াকশন কি হবে? প্রথমত ধন্যবাদ জানাবো, তারপরে সবাইকে, শিল্পীদেরকে ফোন করব, যে তারপর তো একটু নাচবো। ওকে, নিশ্চয় সঙ্গী হবে আপনার গ্র্যান্ডচাইল্ড ওয়াসি। দাদা তুমি নাচো, আসো আমরা দুজনেই নাচি। আমরা কি একটু ডেও দেখতে পারি?
কিভাবে নাচবেন আপনি? ও নাচে খুব কমর দুলা, আমি আর এরকম এরকম ঘুরে নাচবো। ওকে, আচ্ছা, আপনার ইনবক্সে কিংবা সোশ্যাল মিডিয়ায় দর্শক মানে সাধারণ দর্শকরা তো নিশ্চয়ই ফানি ফানি বেশ কিছু টেক্সট দেন, সবচেয়ে মজার টেক্সট কি ছিল? আপনি একটু ভালো হইতে পারেন না, তারপর আপনি রিপ্লাই কি দেন আপু? আমাকে তো ডিরেক্টররা ভালো হতে দেয় না, ওরা আমাকে ভালো হতে দিল না। আচ্ছা ধরুন, যদি আপনাকে এখন 1 কোটি টাকা দেয়া হয়, সেটা দিয়ে আপনি সিনেমা বানাবেন নাকি এলাকার মানুষের উন্নয়নে খরচ করবেন? না, সিনেমা তো 1 কোটিতে হবে না, এখন যে সিনেমার অবস্থা সেটা করা যাবে না। হ্যাঁ, কিছু উন্নয়নমূলক কাজ যেটা করলে উন্নয়ন হয় এবং গরিব মানুষের উপকার হয়, কাজের একটা সংস্থান হয়, সেরকম একটা কিছু করতে চাই। নিশ্চয়ই। আপনার সময়কার চলচ্চিত্র এবং এই 2026 সালে দাঁড়িয়ে এই সময়কার চলচ্চিত্রের মধ্যে কতটা পার্থক্য দেখতে পারেন? অনেক পার্থক্য, অনেক। আমি যদি মানে নেতিবাচক জিনিসগুলো জানতে চাই, কি কি নেগেটিভ সাইড গুলো আপনি দেখেন? এখন তো মনে করো সেরকম ছবি হচ্ছে না, বা গল্প সেরকম নেই, সে প্ল্যাটফর্ম নেই, ডিরেক্টর নেই, প্রডিউসার নেই, তো এই জন্য আমরাও এখন কাজ করছি না, আমাদেরকে নিচ্ছে না। তো এইগুলা মনে হয় না যে আর সোনালী দিন ফিরে আসবে। তবে আমরা তো খানিকটা আশাবাদীও হতে পারি। দেখুন, এখন রাক্ষস সিনেমা ব্যবসা করছে, বরবাদ তাণ্ডব সুপার হিট হচ্ছে, শাকিব খান নতুন ভাবে ফিরে এসেছেন, সিয়াম আহমেদ কাজ করছেন, বনলতা এক্সপ্রেস কিংবা উৎসবের মতন পারিবারিক গল্প কেন্দ্রিক এই সিনেমাগুলো হিট হচ্ছে। আমরা কি খানিকটা আশার আলো দেখি না? হ্যাঁ, এখন যদি যেহেতু সবকিছুই চেঞ্জ হয়েছে, তো আমরা আশা করতে পারি। নিশ্চয়ই, নিশ্চয়ই। আর এই সিচুয়েশন থেকে উত্তরণের জন্য আসলে কি কি পন্থা রয়েছে বলে মনে হয়? আসলে হল তো নেই, আর যারা মানে প্রডিউসার তাদের আসতে হবে, এবং হল নেই, সেই হল তো আর নতুন করে তৈরি করবে না, হল তো এখন মার্কেট হয়ে গেছে। গল্পভিত্তিক কাজ করতে হবে, এবং এর পেছনে একটু মনে হয় সরকারকে একটু নজর দিলে সিনেমাটা একটু উন্নত হতে পারে, শিল্পীরা কাজ করতে পারে। নিশ্চয়ই, নিশ্চয়ই। শুধু এটা একার পক্ষে সম্ভব না, আমার পক্ষেও সম্ভব না, এটা একটু ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ দরকার। অবশ্যই। আচ্ছা আপু, আমরা মোটামুটি আমাদের গেমস এর শেষের দিকে চলে এসেছি। আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 4টা এসেছে। তবে আপনার কাছে কিন্তু আরো কিছু জানতে চাই। এই যে 8 শতাধিক সিনেমা করলেন, আপনার কাছ থেকে সবচেয়ে আপনার প্রিয় 2টা ডায়লগ শুনতে চাই। মনে করতে হবে তো এখন কোন ডায়লগ মনে করেন, সমস্যা নেই। তাহলে ওই যে শাবনুর এটা বলতে হবে, আমাকে বিষ দিল, তো না আমি বিষ দিলাম, তারপরে ও তো বুঝে গেল, বুঝে গিয়ে ও আসলো আমার রুমে, এসে বলল, আপনি কি চালাক? কার সাথে চালাকি করেন? আপনি চলেন ডালে ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায় পাতায়। তো এই জন্য ওর সাথে যায় বেশি, ও খালি তর্ক করতো। আর আপনার নিজের দেয়া ডায়লগ আমি আরেকটা শুনতে চাই, যে কোন ডায়লগের কথা মনে আসলেই মানে আপনার মনে হয় যে ও গড, আমি এত এত রিঅ্যাক্ট কেন করেছিলাম, বা হাসতে হাসতে পেটে খিল ধরে যায়? সেটা আমার তো মনে নেই আসলে। অনেক সিনেমা, অনেক অনেক সিনেমা। ও যে একটা ছিল, তোমাদের মতো গরিবদের সকাল, আমি এটা একটু শুনতে চাই, যে গরিবদের সকাল 8টায় হতে পারে, কিন্তু আমাদের জন্য এটা ভোর রাত। এটাই শুনি আপু। ম্যাডাম মানে আমাদের এটিএম শামসুজ্জামান, ম্যাডাম ম্যাডাম ঘুম থেকে ওঠেন, এই ঘুম থেকে ওঠেন, 9টা বাজে। তোদের মতো গরিবদের জন্য সকাল 9টা হতে পারে, আমাদের মতো বড় লোকদের এটা ভোর রাত। যা, বেরিয়ে যা। কি দারুণ। আচ্ছা আপু, এটা আমার আরেকবার একটু নিতে মন চাচ্ছে। আমি আপনাকে কফিটা সার্ভ করতে চাই, আপনি আমাকে বলেন। চলেন। ওকে, আচ্ছা ওকে। ম্যাডাম, আপনার বেডটি। বেডটি কটা বাজে? ম্যাম, সকাল 8টা। 8টা? তোদের মতো গরিবদের জন্য সকাল 8টা হতে পারে, তো আমার জন্য এটা এখন ভোর রাত। যা, নিয়ে যা এখান থেকে।
ওফ, জোস 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 আপু, আপনি গ্রেট অনেস্টলি। সেই সময়গুলো যেন আবারও রিকল করতে পারছি আজকে সামনে থেকে বসে, আপনার থেকে অনেক কিছু জানতে পেরেছি। সো আমাদের গেম সেগমেন্ট সাকসেসফুলি শেষ। আমি দেখি আপু 1 2 3 4 5টা বল এখানে ফেলেছেন, বাট কোনো অসুবিধা নেই। আমাদের কাছে আপনি অলওয়েজ চ্যাম্পিয়ন। আপনার জীবনের বেশ বড় একটা অ্যাচিভমেন্ট রয়েছে, বাচসাস পুরস্কার, এবং এই স্বীকৃতি, মানে যে কোনো স্বীকৃতি একজন শিল্পীর জীবনে কতটা ইম্পর্টেন্ট। অনেক, একটা স্বীকৃতি, একটা পুরস্কার একটা শিল্পীর অনুপ্রেরণা, আগামী কাজটা আরো ভালো করার জন্য সে উৎসাহিত হয়। তো একটা পুরস্কার মানে এক ধাপ এগিয়ে যাওয়া। হ্যাঁ, তো পুরস্কার বারবার পাবো, আরো অনেক পেয়েছি, শুধু একটাই আক্ষেপ, বড়টা পাইনি, জাতীয় চলচ্চিত্র ইনশাল্লাহ পুরস্কার। পাবেন আপু। সময় বদলাচ্ছে, আমরা দেখছি যে আমাদের সিনিয়র আর্টিস্ট যারা রয়েছেন, যেমন এই তো রাক্ষস সিনেমায় আমরা সুজাতা ম্যামকে দেখলাম, তো নিশ্চয়ই সেই সুযোগটাও তৈরি হবে। আমরা এই আশায় আশাবাদী থাকতে চাই। দীর্ঘ আমি বলবো না 4, যেহেতু 45 বছর, প্রায় 4.5 দশকের এই যে ক্যারিয়ারে ইন্ডাস্ট্রি থেকে পাওয়ার সবচেয়ে বড় শিক্ষা কি? ধৈর্য, সময়, জ্ঞান এবং সম্মান করা, ভদ্রতা, যেটা এখনকার সময়ের আর্টিস্টের নেই। কারণ আমরা যাদের সাথে কাজ করে আসছি, যেমন শাবানা আপা, তারপরে কবরী আপা, ববিতা আপা, ওনারা সবাই আরো আছেন, এবং ডিরেক্টর যারা অনেকে নেই, সুভাষ দত্ত, তারপর মিতা দা, নারায়ণ ঘোষ মিতা, তারপরে কাজী জহির, নাম বলে তো অনেক। তো তাদের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি, তারা বলতো যে সবসময় সময়ের আগে চলে আসবে, সময়কে আমরা মূল্য দিতাম। এমনকি আমার বাচ্চাটা ছোট ছিল, ও শান্ত, 2 বছরের অ্যাক্সিডেন্ট করছিল একটা হুন্ডায়, আমার মার বাড়িতে রাখছিলাম। সে বাচ্চাকে দেখার জন্য আমি হসপিটালে যেতে পারিনি, কাজ ফেলে। তখন মিতাদার কাজ ছিল সাহেব ছবি। তো আমরা কাজকে এত ভালোবেসেছি, তো তখন আমি ফ্যামিলিকেও সময় দিতে পারিনি সেইভাবে। পরে গেছি, রাত্রে গেছি বাচ্চাকে দেখতে, কিন্তু ওই সময় তো যেতে পারিনি। সেটাই, মানে ঠিক 4টার সময় যেতে পারিনি, রাত 8টার সময় গেলাম। এটাই আসলে একজন শিল্পীর বড় কমিটমেন্ট এবং কিছুটা আক্ষেপেরও জায়গা। তবে এই যে সব মিলিয়েই তো শিল্পী জীবন, সেটা বলতেই হয়। অনেক সময় দেখা যায় আপু যে আমরা পর্দায় যাদেরকে খল চরিত্রে দেখছি, তারা কিন্তু বাস্তব জীবনে বড্ড নরম মনের হন। আপনি কি তেমনই একজন? নরম আছে আমি, তবে অত নরম না যে সবকিছুতে গলে যাব। যেটা অন্যায় সেই অন্যায় প্রতিবাদ করি আমি। তো যেটা ন্যায় সেটাই বলবো, যেটা অন্যায় সেটা বিপক্ষে বলবো, আর মিথ্যা বলবো না। আমার সামনে যদি কেউ মিথ্যা বলে আমার খুব রাগ লাগে। খুবই স্বাভাবিক। তো এইটাই, ওইটা না ধরে ফেলা যায়, অনেক মানুষ ভাবে যে মেবি বুঝতে না না, পারছে না। হ্যাঁ। আর এটা তো আমরা রক্ত মাংসে করা মানুষ, রাগ কেন থাকবে না? অবশ্যই থাকবেই, কম আর বেশি। তবে আমার যে একেবারে নেই তা তো না, সংসারও রাগ করি, ছেলেপুলের উপরও রাগ করি। এটা করতে হয়, টিকিয়ে রাখার জন্য, সংসার ভালো রাখার জন্য একটু শাসনের দরকার আছে। অবশ্যই। আর স্যাক্রিফাইসের গল্প, সেটা যদি শুরু করা হয় সেটা তো লম্বা গল্প, অনেক কিছুই থাকে আসলে, আপস এন্ড ডাউনস। আর এই যে আপস এন্ড ডাউনস এর কথায় মাথায় এলো, এই যে বিগত সরকারের আমলে আপনার পরিবারের উপরে, আপনার সন্তানদের উপর যে ঝড়ঝাপটা বয়ে গেল, এই সময় যদিও আপনার সন্তান দেশের বাইরে ছিলেন, নিজের কখনো মনে হয়নি যে থাকবো না এই দেশে, চলে যাই সবকিছু ছেড়ে ছুড়ে? না, দেশ ছেড়ে চলে যাওয়ার মতো মন মানসিকতা আমার নাই। তো আমার 2টো ছেলেই কিন্তু ছিল জার্মান তখন। তো ছোট ছেলে একবার আসছিল, এসে 1টা মাস থাকতে পারেনি। শুধু যে বড় ছেলে কেস খেয়েছে তা না, ওরা চাচ্ছিল আমার ছোট ছেলেকেও আটকে দেবে। হ্যাঁ, তখন তো একটা দেশে একটা বিদেশে। আমি বলতেছি যে না, এটা আমার শান্তু না, এটা অন্তু। 2 দিন পর পর থানা থেকে লোক আসে, ও যখনই কোনো নতুন আয়ু আসে তখনই, আপনার ছেলে কোথায়, আমরা কি ইন্টারপোলের মাধ্যমে আনাবো? আমি বলছি, আপনার যদি ক্ষমতা থাকে ইন্টারপোলের মাধ্যমে আনান। যে আমার বেডরুমে শুয়ে পড়লো এক পুলিশ, তুরাগ থানার। এই বাড়িটা পুলিশ ফাঁড়ি করতে হবে। ও মাই গড, এটা কি কথা? পুলিশ ফাঁড়ি করবে আমার বাড়িটা? ওটা আমার নিজের বাড়ি। তাহলে আমি এগুলো শুয়েছি। আমার ছেলে আসার পরে বলে, আপনার ছেলে আসছে? আসছে, হ্যাঁ আসছে, আমার ছোট ছেলে আসছে, অন্তু।
বলে না ওটা শান্তু। আমি ছেলের মা কে? ছেলেকে জন্ম দিছি আমি, কোনটা শান্তু কোনটা অন্তু সেটা এখন আপনার কাছ থেকে আমাকে চিনতে হবে। সেই পুলিশ অফিসারকে বললাম। তো তখন আমার ছেলেটা 1 মাসের স্টাডি করতো, 1 মাসের ছুটিতে আসছিল। ওকে আমি তার পরের দিনে 14 দিনও থাকতে পারিনি, আমি 7 দিন পরেই টিকিট আগে করে আমি পাঠিয়ে দিলাম যে ও যদি এখন ধরা পড়ে তাহলে একে আর আমি ছাড়াতে পারবো না, আর নিয়ে তো ইচ্ছা মতো মারবে। তো এই যে এই সাফার এগুলো হলাম আমি। তা আমি 2টো ছেলে ছাড়াই ছিলাম বাংলাদেশে, 2টো ছেলে ছাড়াই ঈদ করেছি এতগুলো বছর। হ্যাঁ, তারপরে আসছে অন্তু, করোনার পরে আসছে। তো এই হলো অবস্থা। এই যে বাংলাদেশের তরুণ সমাজ, আপনার নিজেরও 2জন সন্তান রয়েছে, এই তরুণ সমাজ সদ্য যে পরিবর্তন দেখছে, কেউ এর ভাঁদে পড়ে পরিবর্তিত হয়ে যাচ্ছে, কেউ চেষ্টা করছে একইভাবে থেকে দেশের সেবা করার। তাদের জন্য একজন রাজনীতির মানুষ হিসেবে বা একজন সচেতন নাগরিক হিসেবে কি বার্তা দিতে চান? আসলে আমাদের ছেলেপুলেরা অনেক মেধা, ওদের যদি একটু সুযোগ দেওয়া হয় ওরা কাজে কর্মে ভালো করবে। এখানে কর্মসংস্থান নেই ছেলেদের, লেখাপড়া শেষ করে ওরা যে কি কাজ করবে নিজেরাই জানে না, বোঝে না যে কোনটা দিয়ে পড়লাম কোনটা করব, চান্স পায় না কোথাও। তো আর আমাদের দেশের মাখনগুলোকে নিয়ে যায় বিদেশে। যে আমার বড় ছেলে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওটা তো একটা মাখন, এটা তো নিয়ে গেল বিদেশ, ব্রেন ড্রেন হয়। তো ছোটটাও ব্রেন ভালো, এটা ও চলে যাবে আবার বলছে, এই ইদানিং যাবে জার্মান চলে যাবে আবার। তো আমি চাই না দেশের ছেলে দেশে থাক, শুধু আমার ছেলে কেন, অন্য মায়ের ছেলেরাও দেশে থাকলে আমাদের দেশের উন্নতি হবে। আমাদের মাখনগুলা বিদেশ চলে যাবে আর আমরা পচা ঢচা দিয়ে দেশ চালাবো, সেটা তো না, হবে না। আপু, এবারে চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে, আমাদের এবারের সেগমেন্ট আর্টস। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। তো আপু, এইটাও হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা পেইন্টিং রয়েছে, এটা আমি আপনার সামনে প্রেজেন্ট করব। এটা দেখে দেখে আঁকবেন এবং আমরা গল্প করব। আঁকা না আমার কিন্তু খুব কাঁচা, আমি আঁকাতে। ইটস আ ফান মোমেন্ট আপু। মনে মনে আমরা সবাই কিন্তু শিল্পী। আমরা ছোট থেকে বড়বেলায় জীবনে কখনো না কখনো তো ফটো এঁকেছি। হ্যাঁ, এই যে আপু, তো আমাদের এখানে কালার পেন্সিল গুলো রয়েছে, আমরা আঁকতে আঁকতে এবার গল্প করব। আচ্ছা আচ্ছা, সাক্ষাৎ চলচ্চিত্রের কথা মনে আছে? হ্যাঁ, খুব মনে আছে। এই চলচ্চিত্রের জন্য আপনি বাচসাস পুরস্কার পেয়েছিলেন। হ্যাঁ, যে কোনো পুরস্কার বা স্বীকৃতি একজন শিল্পীর জন্য তো অনেক ইম্পর্টেন্ট। আপনার জন্য কতটা স্পেশাল ছিল সেটা? হ্যাঁ, আমার জন্য আরো স্পেশাল ছিল এই কারণে, সাক্ষাৎ ছবি যখন আমি অভিনয় করি তখন অন্তু আমার পেটে ছিল। তো শেষমেশ আমি লাস্ট এন্ড সিকোয়েন্সটা করতে পারিনি। আচ্ছা, তখন আমার ডেলিভারির সময় হয়ে গেল, ঠিক 12 দিন পরেই আমি এই কোলের বাচ্চাটাকে নিয়ে শুটিংয়ে গেলাম। সেই বাচ্চাটা রাখলো আমাদের মায়াদি, উনি সেদিন ছিলেন আমার সাথে অভিনয়ে, শাশুড়ি না মায়ের ভূমিকায়। আনুদি আমার বাচ্চাকে রেখেছে। তো সাক্ষাৎ ছবিটা তাহলে দেখো আমার জন্য কত অনেক স্পেশাল। এবং স্পেশাল সেটা তো অবশ্যই আপনি না, আপনার সন্তানও অভিনয় করেছেন, আমি যদি পরোক্ষভাবে বলি। আর এই যে দীর্ঘ 4.5 দশকের আপনার ক্যারিয়ার, প্রায় 45 বছর হতে চললো, সবচেয়ে বড় শিক্ষা কি পেয়েছেন এই ইন্ডাস্ট্রি থেকে, ইন্ডাস্ট্রির মানুষগুলোর কাছ থেকে? সবাই ভালোবাসে পেয়েছি অনেক, আমাকে অনেকে অনেক ভালোবাসে, আমি নিজেও সবাইকে ভালোবাসি। আর ইন্ডাস্ট্রি তো আমারই। হ্যাঁ, আমি তো মনে করি যে ওটা এফডিসিতে গেলে আমার বাড়ি, এটা আমরা এক্সটেন্ডেড একটা ফ্যামিলি। হ্যাঁ, আমরা সবসময় আগে মাসের পর মাস এফডিসিতেই থাকতাম, শুধু ঈদের দিন পুরা রোজার মাসটা আমরা অভিনয় করেছি। এটা আমাদের একটা বাড়ি মনে হতো। শুধু রাতে বাড়িতে যেয়ে ঘুমাতাম, উত্তরা বাড়িতে যেয়ে ঘুমাতাম, সারাটা দিন আমরা এফডিসির বাড়িতেই ছিলাম, এই আর কি। অনেক সময় দেখা যায় কিন্তু যারা খল চরিত্রে অভিনয় করেন, যেমন মিশা সওদাগর স্যার আছেন, দুলারি ম্যাম রয়েছেন, কিংবা রাজীব স্যার, প্রত্যেকে ব্যক্তিগত জীবনে আমি যতদূর শুনেছি খুবই বড্ড নরম মনের মানুষ। আপনি নিজেও কি তাই?
কে নরম? আমি? হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ, আমি তো গরম না, নরমই। আমি পর্দায় গরম। আচ্ছা, এবার একটু সেনসিটিভ একটা বিষয়, এই যে বিগত সরকারের আমলে আপনার পরিবার, আপনার সন্তানদের প্রতি রীতিমতন ঝড় বয়ে গেল, সন্তানদের থেকে এতগুলো বছর দূরে দূরে থাকতে হলো। কখনো কি মনে হয়েছে, কখনো কি অভিমান হয়েছে এই দেশের ব্যবস্থার উপর, শাসন ব্যবস্থার উপর বা বাংলাদেশের উপর, যে সবকিছু জাস্ট ছেড়ে ছুড়ে সন্তানদের কাছে চলে যাই বা অন্য কোথাও চলে যাই? না, দেশ ছাড়ার ইচ্ছা ছিল না আমার কোনোদিনই, নাইও। হ্যাঁ, তবে যে রাগ হয়েছে ফ্যাসিস্ট সরকারের উপরে, যে তারা কি করলো, তারা দেশটাকে অন্যভাবে চালিত করলো, এইটাই। আর দেশ ছেড়ে যাব কেন? এটা তো আমার দেশ, আমার দেশ। আমি তো অন্যখানে যে নাগরিকত্ব পাবো না, আমাকে আসলে ভিসা নিয়ে আসতে হবে। তো দেশের প্রতি ভালোবাসা আমার অনেক। হ্যাঁ, যাই বিদেশে, বেড়ায় চলে আসি। আমার ছেলেদেরও বলছি, তোমরা বিদেশে থেকো না, চলে আসো একটা সময় পরে। হ্যাঁ, অবশ্যই। এই যে সন্তানদের কথা বললেন, বর্তমান তরুণ সমাজের জন্য কি বলতে চান, যারা এত বড় একটা পরিবর্তনের অংশ হলো, পরিবর্তন দেখছে, কেউ কেউ পরিবর্তিত হয়ে গেছে, কিংবা কেউ কেউ আগের মতন একই জায়গায় থেকে দেশের সেবা করার চেষ্টা করছে, কি বলতে চান তাদেরকে? ছেলেরা যেটা করেছে ওরা ভালো করেছে, কারণ ওই ছেলেরা তো শিক্ষিত, ওরা তো বোঝে কে কি কেমন। তারাই তো ফ্যাসিস্ট সরকার দূর করলো। তো ওই ছেলেদের অবদান এটা। এখন যে আমরা যেই সরকার পেলাম, এই যে কাজ করছি আমরা এখনো, তো এটা তো এই সরকারের ওদের অবদান, ওই ছেলেদের। এখন আবারও যদি আমাদের ইন্ডাস্ট্রি প্রসঙ্গে আসতে চাই, এখন তো ঢালিউডে প্রচুর নতুন মুখ বিগত কয়েক দশকে, কয়েক বছরে অনেকেই কাজ করছেন। কেউ ছোট পর্দা থেকে কাজে এসছেন, কেউ মডেলিং থেকে সিনেমাতে এসছেন। আপনাদের সময় শিল্পীদের মধ্যে যতটা ডেডিকেশন দেখতেন, যতটা আত্মত্যাগ দেখতেন, এটা কি এই প্রজন্মের শিল্পীদের মধ্যে দেখেন? না, নাই। ল্যাকিংসটা কোথায় মনে হয়? কারণ এখন সব একবারে চায়, এখনই চাই, টাকা চাই, ধৈর্য কম, এক্ষুনি চাই। সব ডিজিটাল যুগ, তো চাইবে না কেন? আমরা তো ডিজিটাল যুগ দেখি নাই, আমরা তো অ্যানালগে ছিলাম। ফোন ছিল বাসায়, তারের ফোন। কত পরে যে আমরা মোবাইল ফোন পেলাম, এই জন্য সবাই ফাস্ট। আমি একটু অ্যাড করতে চাই, আমি সোশ্যাল মিডিয়াতে আমি খুবই মিম লাভার। বাই দ্য ওয়ে, একটা মিম দেখছিলাম যে যতদিন টেলিফোনের তার ছিল, মানুষ ফোনের খুব কাছাকাছি কম থাকতো, কিন্তু মানুষের ভেতরে আত্মিক টানটা বেশি থাকতো। এই যে আমাদের স্মার্টফোন গুলো কেবললেস হয়ে গেল, ফোনগুলো আমাদের কাছে চলে আসলো, কিন্তু মানুষ থেকে আমরা বোধহয় বড্ড দূরে সরে গেলাম। এখন এই যে বাচ্চারা দেখো না কি করে, বাচ্চারা ফার্মে মুরগি হয়ে গেছে, রুমেই থাকে, কথায় কথায় ফোন। খাচ্ছে না মা, ফোন দিয়ে দিল। কাজ করছে না, পড়ছে না, ফোন দিয়ে দিল। হয়তো আমি ব্যস্ত, ফোন দিয়ে দিলাম, বস। এতে করে বাচ্চাদের মেধা হচ্ছে না, তো সে এক জায়গায় পড়ে থাকে। এই জন্য আমি আমার বাবুকে, ওয়াসিকে নিয়ে যাই বাইরে, সাইকেল নিয়ে যায়, দিয়ে বাড়িতে নিয়ে যায়, বাইরে নিয়ে যায়, বাবুল্যান্ডে নিয়ে যায়। কারণ বাবুল্যান্ডটা এখন ওদের দরকার। আগে বাবুল্যান্ড ছিল না, আগে ছিল খেলার মাঠ। সাইকেল নিয়ে আমরা যেরকম দুরন্তপনা করেছি, এখন এই বাচ্চারা এটা পায় না। মাঠই তো নাই। একটা মহল্লা, একটা মাঠ, একটা বাচ্চাদের খেলার মাঠ আছে? নাই তো। তাহলে তো খেলবেটা কোথায় বাচ্চারা? তো সব ফার্মের মুরগি হয়ে গেছে না? সেটাই তো এই জন্য বলবো যে ফোনটা আমাদের অনেক ক্ষতি করেছে বাচ্চাদের দিক থেকে, আর কিছু বেলায় তো আমাদের উপকারী করেছে। একটা মজার জিনিস মনে হলো, আগে আমরা ছোটবেলায় শুনতাম, মানে একটা ধাঁধা জিজ্ঞেস করা হতো যে বলতো একজন মানুষ কখন, মানে সে যত রাজা জমিদার যেটাই হোক না কেন, কখন সে মাথা নিচু করে? আমরা শুনতাম যে একজন নাপিতের কাছে, কিন্তু আমার মনে হয় নাপিতের একজন মানে কম্পিটিটর চলে আসছে, হুইচ ইজ ট্যাবলেট, হুইচ ইজ ফোন, এটা বলতেই পারি। আচ্ছা, এবার একটু জানতে চাই, মানে আমাদের দেশে যারা অ্যান্টাগনিস্ট রয়েছেন, বাংলাদেশের সিনেমায় একজন খলনায়িকা বা খলনায়কের যে গুরুত্বটা আগে ছিল, এখন কি ততটা আছে আদৌ? না, এখন নায়িকারাই তো ওই গান করে, নায়িকারাই খলনায়িকা হয়ে যায়। আগে ক্যাবারে ডান্স ছিল, একটা গান থাকতো না মেয়েদের, একটা গান থাকতোই তাদের জন্য। এখন তো সেটা নাই, এখন তো সেটা নায়িকারাই করে। মানে আমরা এখন যেটাকে আইটেম নাম্বার বা আইটেম, এখন তো সেরকম নাই।
আবার একটু আপনার গল্প শুনতে চাই। একজন অ্যাথলেট এবং আজকের রিনা খান, জীবনের পেছনে যখন ফিরে তাকান, নিজের জীবনের কোন বাকটা সবচাইতে গুরুত্বপূর্ণ বলে মনে হয়? যে ফিল্মে আসা এবং সময় পেলে আর একটু পড়াশোনা করতাম। ফিল্ম, খেলাধুলার জন্য লেখাপড়াটা আমার পুরো মানে কমপ্লিট হয়নি, গ্রাজুয়েশন করতে পারিনি, তো ওটা করতাম আমি। আচ্ছা। জীবনে তো আমাদের অনেক সিচুয়েশন আসে, আমরা বিশ্বাস করি, আমরা ঠকি, তবুও ওই যে বলে না বিশ্বাস হারাতে নেই। তো আজকের এপিসোডে আপনার থেকে একটা মানুষের কথা শুনতে চাই। জীবনে এমন কারো কথা বলুন যে তাকে প্রচন্ড বিশ্বাস করেছেন কিন্তু ভয়ানক ভাবে ঠকেছেন। না, এরকম তো আমার পাইনি। আমি প্রেম করে বিয়ে করেছি আমার সাহেবের সাথে, মানে তো সে খুব ভালো মানুষ, তো সেরকম সিচুয়েশন আসেনি। বুঝতে পেরেছি। আমরা আবারও যদি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে তাকাই, এই যে কথা আপনি বললেন যে আগের দিনের মতো অতটা ডেডিকেশন এখনকার নায়ক নায়িকাদের নেই, তাদের খুব স্বল্প সময়ে খ্যাতি চাই, টাকা পয়সা চাই, বাড়ি গাড়ি সব চাই। কিন্তু দেখুন না, মানে আপনাদের জেনারেশনের যারা রয়েছিলেন তারা অনেকেই হারিয়ে গেছেন। শাবানা ম্যাম কাজ করছে না, ববিতা ম্যামকেও আমরা পাচ্ছি না, দুলারি ম্যামকে আপনাকেও আমরা খুব ফ্রিকোয়েন্টলি পাচ্ছি না। অথচ আমরা যদি আমাদের পাশের দেশে তাকাই, ভারতে তো অন্তত পক্ষে 30 ইন্ডাস্ট্রি রয়েছে, 30টিরও বেশি ভাষায় সিনেমা নির্মিত হয়, সেখানে সিনিয়র আর্টিস্টরা এখনো দিব্যি কাজ করছেন, তাদেরকে তো আমরা হারিয়ে যেতে দেখছি না। বাংলাদেশের এই দশা কেন? আমাদের শিল্পীদের মূল্যায়ন কম, শিল্পীদের মূল্য দেয় না, দাম দেয় না, এই জন্য আমাদের দেশে শিল্পীদের এই অবস্থা। আমরা বিদেশে ইন্ডিয়াতেও থাকতাম, আমাদের এই দশা থাকতো না। যেমন ওখানে মাধুরী দীক্ষিত রয়েছেন, স্টিল শি ইজ চার্মিং, রাবিনা ট্যান্ডন, তারাও কালে ভদ্রে কাজ করছেন, অথচ আমরা মৌসুমী আপুকে পাচ্ছি না। আমাদের শাবনূর, যার নামে সিনেমা চলতো একটা সময়, তাকেও আমরা পাচ্ছি না, চলে গেছে বিদেশে ছেলেকে মানুষ করার জন্য। আপু, অনেক তো আমরা গল্প করলাম, এবারে আমাদের কালবেলার, আমাদের তারাবেলার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। কালবেলার, তারাবেলার দর্শকদের জন্য বলতে চাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শিল্পীদের জন্য দোয়া করবেন, শিল্পীরাও যেন ভালো থাকে। একটা শিল্পী তৈরি হয় অনেক হাজার লক্ষ মানুষের মধ্য থেকে, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা সুস্থ থাকলে কাজ করে যেতে পারবো, তাই আপনাদের ভালোবাসা চাই, আপনাদের জন্যই আমরা, আপনারা দেখেন বলেই। ওকে, আমাদের আর্ট সেগমেন্ট শেষ। আপু, আমি একটু দেখতে চাই কদ্দূর এগুলো ছবি আঁকা। ফাইন, ছবি আঁকা মানে এটাই, মনের আনন্দ, যেটা খুশি আঁকা। আমি বলবো ভালোই এঁকেছেন, ইটস কুল, ইটস কুল। সো আপু, আমাদের আর্ট সেগমেন্ট তো শেষ। ছবিটা আসলে খুবই ভালো হয়েছে। কথাই বলে যে মানুষ ভালোবেসে যেটা করে সেটাই সুন্দর, সেটাই আসল মানে সত্যিকার সৌন্দর্য। আমরা এবারে চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে। এটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে দর্শক। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম মিমিক্রি। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। এবার আপনাকে দিয়ে আবারও একটু অভিনয় করাতে চাই আপু। আমি একটু দুঃসাহস করছি, আপনার অভিনীত খুব জনপ্রিয় চলচ্চিত্রগুলোর ছোট ছোট কিছু ক্লিপস আপনাকে দেখাবো, সেখানে আপনি যেভাবে অভিনয় করেছিলেন সেটা একটু রিক্রিয়েট করতে হবে। ওকে। তুমি আমাকে মারবে? মারো মারো। হায় আল্লাহ, কোথায় এসে আমি পড়লাম? বাইরে কোথায় গিয়েছিল? জিজ্ঞেস করতেই আমাকে মারতে চায়। সজীব, বাবা সজীব, আমাকে বাড়ি থেকে দূরে কোথাও দিয়ে আয়, আমি আর এখানে থাকবো না। কি হয়েছে মা? বাসায় এসে দেখি তোর বউ বাড়িতে নেই। আমি জিজ্ঞেস করি কোথায় গিয়েছিলে, এটাই নাকি আমার অন্যায় হয়েছে, তাই আমাকে মারতে চাইছে। আপু এটুকুই। ওকে আপু, ধরুন আমি রিয়াজ। কি তুমি আমাকে মারবে? মারবে? হায় আল্লাহ, কোথায় আমি এসে পড়লাম? কোথায় একটু বাইরে গিয়েছিল সেটা বলাতে এখন আমার উপরে। কি হয়েছে মা? দেখ না বাবা, তোর বউ কোথায় গিয়েছিল, আমি বলেছিলাম কোথায় গিয়েছিলে, এটাই হলো কাল, এখন আমাকে নানান কথা বলছে। দেখ বাবা, দেখ, তুই নিজের চোখে দেখ। থ্যাংক ইউ সো মাচ। দুর্দান্ত, এক কথায় খুবই মজার। আমাদের আরো কিন্তু বাকি রয়েছে। ওকে। আমি বড় লোকের বউ আছিলাম,
তাই বড় বড় মাথা খাইতে আমার খুব পছন্দ। আর তুমি ছোট লোক কানা ফকিরের বউ, নাও তুমি কাটা খাও, নাও খাও। তুমি বড় লোকের বউ আছিলে, মাথা খাইতে পছন্দ করো। আরে তুমি তো মাথা খাওয়ার শিকার মেয়ের জামাই বাইতে আইছে। কি আমি কি বিলাই যে কাটা খামু? হ্যাঁ তুমি বিলাই, বিলাইরা কাটা খাইতেই পছন্দ করে। কি আমি যদি বিলাই হই তাহলে তুমি বাঘ, রাত খুশা বাঘ। না তুমি সব খাও। বুঝছি, আমাকে পছন্দ করে না, খাইতাম না। খাই আম্মা 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 তুমি কই যাও? ওকে আপু, এইটা চলেন। আমি বড় লোকের বউ আছিলাম, তাই আমি মাছের মাথা খাই। তুই আসলে ফকির নে, কানা ফকিরের মাইয়া, তুই খাবি মাছের কাটা। আমি মাছের কাটা খামু? আমি কি বিলাই? আমি যদি বিলাই হই, তুমি তাইলে বাঘ, একটা রাক্ষসা বাঘ। খবরদার, আজে বাজে কথা কবে। নে ধর, খা, কাটা খা। কাটা আমি খাই না। খা, কাটা খা। তুই বিলাই, তুই বিলাই, আমি বাঘ, আমি বাঘ। যা, খাইতামি না, যা। আম্মা তুমি কই যাও? না আপু, আপনাকে যেতে দিচ্ছি না, আমাদের আরো ফান পার্ট এখনো বাকি। ও গড, এই যে ওরে আল্লাহ রে, ওরে আমি মরে গেলাম। ওই যে সে বিষ খাওয়ার পরে মরে গেলাম। কে আছো বাঁচাও, সজীব। মা? মা, মা ওঠো 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 ওঠো। মা, কি হয়েছে মা, কি হয়েছে? তোর বউ আমাকে ধাক্কা মেরে অ্যাকোয়ারিয়ামের উপর ফেলে দিয়েছে। মা, আমি আপনাকে ধাক্কা দিয়েছি? চুপ কর, শয়তানি পোড়ামুখী। আল্লাহ রে, আমার মাথাটা ভেঙে গেছে, আমি মরে দেখি মা, গেছি। মা কোথায় লেগেছে দেখি। আর দেখতে হবে না। মা, এরকম জঘন্য মিথ্যে কথা বলবেন না। আপনি তো, হ্যাঁ হ্যাঁ, আমি তো নিজেই পড়ে গেছি। আল্লাহ গো, এ কথা আমাকে শুনতে হলো। আপু এটাই আল্লাহ একবার। মনে করেন আপনি পড়ে গেছেন। হ্যাঁ, ওরে আল্লাহ রে, আমি পড়ে গেলাম, মরে গেলাম, আমার কোমর গেল। ও বাবা সজীব। মা মা কি হয়েছে আপনার? এই দেখ না বাবা সজীব, তোর বউ আমাকে ধাক্কা মেরে অ্যাকোয়ারিয়ামের উপর ফেলে দিচ্ছে। ও মা, এত বড় মিথ্যে কথা আপনি কি করে বলতে পারলেন? আমি আপনাকে অ্যাকোয়ারিয়ামের উপরে। আমি মিথ্যে কথা বলছি? ও এই তো এক্ষুনি বলবে আমি নিজে থেকে পড়ে গেছি। হ্যাঁ শোন সজীব, তোর বউয়ের কথা শোন। ও ওরে আল্লাহ, আমি গেলাম। মা, আপনি আমাকে এত বড় অপবাদ দিতে পারেন না মা। আই উইশ আমি শাবনূর আপুর তুমি তো কাঞ্চি অভিনয় করতে পারতাম। বাট দ্যাট ওয়াজ গ্রেট। ইস ওকে, আবার একটা স্পেশাল মোমেন্ট। যে গুন্ডা আমি ভাড়া করেছি, তারা হয়তো এতক্ষণ বর্ষাকে মেরে তাদের কাজ শেষ করে ফেলেছে। এবার সজীবের সাথে তোর বিয়ে দিয়ে আমি আমার ওয়াদা পূরণ করব। মা, ওই 2 কোটি টাকা কিন্তু রেডি রাখিস। যে গুন্ডা আমি ভাড়া করেছি, তারা হয়তো এতক্ষণ বর্ষাকে মেরে শেষ করে ফেলেছে। হ্যাঁ, এরপর আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দেবো। শোন, কোটি টাকা কিন্তু রেডি রাখিস। আমি চলে এসেছি, আপনার পর্দা ফাঁস হয়ে গেছে। আচ্ছা, এবার মিজু আহমেদের সাথে। একদিন টাকার জন্য তোমাকে আমি বিয়ে করতে পারিনি। সবই তো তুমি বলছো সুলতান, আমাকে কিছু বলতে দাও। তোমার কিচ্ছু বলার নেই, আজ যা বলার আমি বলবো। তুমি শুধু আমার দিকে তাকিয়ে সুন্দর দিলরুবা বেগম। আঙ্কেল, আপনি এই বয়সে এত রোমান্টিক? না জানি অল্প বয়সে আরো কত রোমান্টিক ছিলেন। সে কথা আর তোকে নতুন করে বলতে হবে না। বলতে পারিস কলেজের রোমান্টিক হিরো বলতে তোর আঙ্কেলই ছিল। সুলতান, তোমার সেই কলেজের নাটকের অভিনয়ের কথা মনে আছে? তুমি ছিলে হিরো আর আমি ছিলাম হিরোইন। আম্মাজান, তুমি নাটকও করেছো? করেছি মানে? তোমার আম্মাজান ছিল তো কলেজের পাগল করে হিরোইন। অনেক কথা হবে, এবার বলো তোমার ছেলে আমার মেয়েকে কবে দেখতে আসবে? তুমি যখন বলবে তখন। ও মাই গড, ছেলে মেয়েদের বিয়ের সম্বন্ধ করতে গিয়ে বুঝলে দিলরুবা, একদিন আমি তোমাকে টাকার জন্য বিয়ে করতে পারিনি। সবই তো তুমি বলছো সুলতান, আমাকে কিছু বলতে দাও। মেয়েটা বলল যে হ্যাঁ সুলতান,
আমি তোমাকে ভালোবেসেছি ঠিকই, কিন্তু সে ভালোবাসার মর্যাদা তো তুমি আমাকে দাওনি। মনে আছে কলেজ লাইফে তুমি আর আমি একসাথে নাটক করতাম, তুমি ছিলে নায়িকা, আমি ছিলাম নায়ক। হ্যাঁ, আমি তো নাটক করেছি। আর তোর এই আঙ্কেল এত রোমান্টিক ছিল যে তার পেছনে পেছনে মেয়েরা ঘুরঘুর করতো, আর সেখানে আমি বা বাদ যাই কেন? আম্মু তুমিও নাটক করতে? হ্যাঁ। আরে তোরে কি জানি ওরে তোদের আম্মু তো ছিল সেই সময়কার হিট নায়িকা। আচ্ছা, আপনি আপনার ইয়াং এজে নিজের স্টুডেন্ট লাইফে কেমন ছিলেন? ছেলেদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরাতেন নাকি শাসনে রাখতেন? না না না, নাকে দড়ি দিয়ে ঘুরছে। কত ছেলের গালের মধ্যে খামসি দাগ ছিল আমার। ওই যে ডানগুলি খেলতে গেলে, ক্রামবোর্ড খেলতে গেলে আমি ফার্স্ট হতাম, হেরে গেলে অনেক সময় তো হারতাম ক্রামবোর্ড খেলতে গেলে, তখন আমি এরকম করে খামসে দিয়ে দৌড় দিতাম। পরে হ্যাঁ, পরে আমার কাছে আসতো, দেখাইতো, দেখেন আপনার মেয়ে কি করছে। ছোটবেলা থেকেই আপনি ভালোই আছেন। আচ্ছা, জীবনে কতগুলো প্রেমের প্রস্তাব পেয়েছেন? প্রেমের প্রস্তাব অনেক পেয়েছি, চিঠিও পেয়েছি। তখন তো চিঠির যুগ ছিল, কিন্তু পাত্তা দেয়নি। পছন্দ হয়নি। ওকে, আমরা পরের ক্লিপটাতে যেতে চাই। সজীব, তোর সাথে এই মেয়েটি কে আমি জানতে চাই। এবারে পুত্রবধূ মা। পুত্রবধূ এই বাড়ির? সজীব, আমি আবারও জিজ্ঞেস করছি, বল কে এই মেয়ে? বললাম তো মা, আমার স্ত্রী, তোমার বৌমা। আচ্ছা সজীব, তোর সাথে মেয়েটি কে? মা, ও তোমার বৌমা। বৌমা? পুত্রবধূ? আমি আবারও তোকে জিজ্ঞেস করছি, বল তোর সাথে এই মেয়েটি কে? মা, ওকে আমি বিয়ে করেছি। বিয়ে? এই বিয়ে তো আমি মানবো না, এক্ষুনি বের করে দে মেয়েটাকে। জানি না পরে কি। আচ্ছা, মেয়েকে তো না হয় বের করে দিতে বললেন, কিন্তু আমি এই যে শুনলাম যে আপনি এতগুলো প্রেমের প্রস্তাব পেয়েছেন, ছেলে পেলে বাসার আশপাশে ঘুরঘুর করতো না, এসে বসে থাকতো না? হ্যাঁ, থাকতো তো। ওদেরকে কিভাবে বিদায় করতেন? ও যে লাঠি পেটা। সিরিয়াসলি? আপনি তো মানে ভালোই ডাকাবুকো ছিলেন। কয়জন ছেলেকে মেরেছেন এভাবে পিটিয়ে? হ্যাঁ, মারতাম, অনেকেই মার খেয়েছে আমার হাতে। মানে কি দিয়ে? আমি একটু ডিটেইলস শুনতে চাই আপু। ওই যে খেলার জন্য তো নখই যথেষ্ট, গালে খামচে দেওয়ার জন্য। আর ডানগুটি খেলার জন্য যে ডান্ডাটা থাকে না, এটা তো ছোট কাঠে, চিনো ডানগুটি? এরকম করে মারে ওইটা। তো ওইটা তো আছে। আর গুলি, ওই যে মার্বেল, ওটা ছুঁড়ে মারতেন? ওহ গড, সব হাতিয়ার আমার হাতেই ছিল। মাই গড। আচ্ছা, আমি যখন নিজে স্কুলে পড়তাম আমি দেখতাম প্রায়শই না, মানে একটা দুইটা সুন্দরী মেয়েদেরকে নিয়ে ছেলেপেলেদের মধ্যে মারামারি লেগে যেত। আপনাকে নিয়ে এটা হয়নি? হ্যাঁ হয়েছে, ওরা মারামারি করছে, আমার কি? আপনি মজা নিতেন? ঠিক আছে, এবার আমরাও একটু মজা করতে চাই আবারও। সেই টাকাটা আর আমেরিকার বাড়িটা আপনার হাতের মুঠোর মধ্যে এসে ফসকে গেল। না না না, এখনো যায়নি। তোমরা আমাকে আর কটা দিন সময় দাও, আমি এবার অন্য পথে আগাবো। কি পথ? সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এবার আঙ্গুল বাঁকা করতে হবে, গুন্ডা ভাড়া করে ওকে শেষ করতে হবে। না না, মানে আমাকে আর কটা দিন সময় দাও, আমি সব তোমাদের টাকা ফেরত দিয়ে দিব। আর একটু সময় দাও। আর কত সময় দিব? আর কোনো সময় হবে না। না, একটু সময় দিতেই হবে। তো চিন্তা করো না, আমি গুন্ডা ভাড়া করে ওদেরকে মেরে ফেলবো। এন্ড দ্য লাস্ট ওয়ান আপু, আমি এবাড়ির বউ। বউ? গায়ে মানে না আপনি মরল। এখন তোকে ওর কথা শুনতে হবে, আমাকে ওর কথা শুনতে হবে, তোর বাপকে ওর কথা শুনতে হবে। এসব আপনি কি বলছেন মা? খবরদার, তুমি আমাকে মা বলবে না। আর একটি কথা মন দিয়ে শুনে রাখো, শ্বশুর বাড়িতে বউ যতটুকু অধিকার নিয়ে থাকে ঠিক ততটুকু অধিকার খাটাতে চেষ্টা করবে, তার বেশি নয়। রুবি আমার মেয়ে, ওকে শাসন করতে হয় আমি করব। তুমি তোমার ওই ময়লা নাক গলাবে না। আপনি সামনের আপুকে বলেছেন তোমার ময়লা নাক গলাবে না? প্লিজ। আল্লাহ তো বড়। আমার কথা শুনতে হবে, কারণ আমি এবারের বউ। বউ? গায়ে মানে না আপনি মোড়ল, ওর কথা তোকে শুনতে হবে, আমার কথা ওকে শুনতে হবে, তোর বাবাকে ওর কথা শুনতে হবে। মা? মা? খবরদার,
ওই মুখে তুমি আমাকে মা বলে ডাকবে না। মা, চুপ। রুবি আমার মেয়ে, ওকে শাসন করতে হলে আমি করব, তুমি শাসন করার কে? খবরদার, তোমার ওই ময়লা নাক এর ভিতরে ঢোকাবে না। আপু বাই দ্য ওয়ে আমার নাক কিন্তু পরিষ্কার আছে। গ্রেট গ্রেট গ্রেট, অনেস্টলি বড় পর্দায় আপনার কাজ দেখেছি, আজকে সামনে থেকে আপনাকে দেখতে পেলাম জাস্ট ফর ফান। অ্যাকচুয়ালি আমি আজকে খুবই মজা করেছি আপু, আমি একটু জানতে চাই আপনার কেমন লেগেছে আমাদের এই আমারও সেগমেন্টটা? ভালো লেগেছে, নতুনত্ব। একদমই তাই। সো এই মিমিকের পরে আমরা এবারে চলে যাব আমাদের পরবর্তী রাউন্ডে। আমাদের পরবর্তী রাউন্ডের নাম কুইক কুইক। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। তো আমি আপনাকে বেশ কয়েকজনের নাম বলবো, নামটা শোনার পরে আপনার মাথায় যে কথাটা আসবে বা যে বাক্যটা আসবে সেটাই আমাদেরকে বলতে হবে। শাকিব খান, হ্যান্ডসাম হিরো। মৌসুমী, পোলাইট, মানে ভদ্র মেয়ে, ভদ্র নায়িকা। এটিএম শামসুজ্জামান, ও ওয়াও, তুলনা হয় না। দ্য চার্মিং হিরো, যার কথা শুনলে এখনো মানে গায়ের লোম দাঁড়িয়ে যায়, সালমান শাহ, ওয়ান অ্যান্ড অনলি। হ্যাঁ, এটা তো চকলেট হিরো ওই সময়ের। দুলারি, ও তো আমার প্রতিদ্বন্দ্বী। অনেক জায়গাতে একসাথে কাজও হ্যাঁ, আমরা করেছে। কাজ করেছি, ও আমার বান্ধবীও বটে। অ্যান্ড সুপারস্টার শাবনূর। ও তো তুলনা হয় না। ও কোন মানে একটা শব্দে যদি ডিফাইন করতে বলি কি বলবেন? গুড অ্যাক্ট্রেস। আর শাবনূর তৈরি হবে না মনে হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে। চিত্রনায়ক রিয়াজ, সেও ভালো। এবার যে মানুষটার কথা বলতে চাই, ওনাকে পর্দায় দেখলেই আমরা হাসতে হাসতে গড়াগড়ি খেতাম, প্রিয় অভিনেতা দিলদার। হ্যাঁ, খুব অমায়িক ছিলেন, আমাদের সাথে খুব মজা করতেন। ওকে, ফেরদৌস। ও ভদ্র, ভদ্র হিরো। মান্না। ড্যাশিং হিরো। এবার একজনের নাম জিজ্ঞেস করব, রিনা খান। নিজেরটা নিজে কি করে বলবো? এটাই তো ফান। আচ্ছা, একজন অভিনেত্রী হিসেবে, একজন শিল্পী হিসেবে নিজেকে 10-এ কত দিবেন? 10-এ? 10-এ 10ই দেব। কেন? আমি ভালো করি, দর্শক আমাকে চায়, তারপরে এখনো বের হলে বুঝি যে আমার জনপ্রিয়তা আছে, আর 45 বছরের কেরিয়ার এখনো কম কথা নয়। হ্যাঁ, টিকে আছে, যে এখন পর্যন্ত যে আমি টিকে আছি এটাই অনেক। নিশ্চয়ই। বড় পর্দার থেকে ছোট পর্দা, আগে করতাম ফিল্ম, এখন করি নাটক, ইউটিউবের নাটক। আমারও চ্যানেল আছে, একটি চ্যানেল আছে রিনা খান মিডিয়া, তো ওখানেও কাজ চালিয়ে যাচ্ছি। তো কেন বলবো না, আমি কেন দেব না 10-এ 10? না না, আসলে সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা সত্যিই চাই আপনি আরো নতুন নতুন কাজ নিয়ে আমাদের মাঝে আসুন, মাঝে থাকুন। আপনাকে আমরা আসলে বহুদিন অভিনয় জগতে দেখতে চাই, সেটা ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা। আপনার এই হাসি মুখটাও আমরা দেখতে চাই, আর ওই যে দজ্জাল শাশুড়ি লুক, সেটা আমরা মিস করতে চাই না একদমই। দেখতে দেখতে আজকে আমাদের এসএমসি প্রেজেন্টস তারাবেলার আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপু, আবারও একটু জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের জন্য ভালোবাসা। এবং আমাকে কি বলবেন? তুমি তো শাবনূর। হোয়াট? নো। যাক, খুবই আসলে হাসি মজায়, গল্প আড্ডায় চমৎকার কিছু সময় কাটলো, আমার আজীবন মনে থাকবে। এবং আপনার যারা ফ্যান্স রয়েছেন তারাও নিশ্চয়ই খুবই খুশি হবেন। এবার তো আমার বিদায় নেবার পালা আপু, তবে তার আগে বলতে চাই খুব ভালো থাকবেন, আপনার জীবন অনেক সুন্দর হোক। তোমারও। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন তারাবেলা, এবং আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন খুবই প্রিয় এবং গুণী একজন অভিনেত্রী রিনা খান। তাকে নিয়ে তো আড্ডা দিলাম, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিশ্চয়ই দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, তারাবেলা এবং কালবেলার সাথেই থাকুন। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে